Assalamu alaikum everyone. Welcome to the fourth lecture of 20th century English Literature 2. আজকে আমরা আমাদের শেভিয়ান ফিলোসফির যে সেকেন্ড পার্টটা সেই পার্টটাতে ফোকাস করছি। শেভিয়ান ফিলোসফি গত ক্লাসে আমরা লাইফ ফোর্স নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো সুপারম্যান নিয়ে। গত ক্লাস এবং আজকের ক্লাস লেকচার 3 এন্ড লেকচার 4 এই দুটো মিলেই কভার করবে শেভিয়ান ফিলোসফি। শেভিয়ান ফিলোসফি মানে হচ্ছে দ্য ফিলোসফি অফ জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শর ফিলোসফিটাকেই টাইটেল দেওয়া হয় শেভিয়ান ফিলোসফি। আজকে আমরা সুপারম্যানটা বোঝার চেষ্টা করব। আজকে আমরা যে রিসার্চ আর্টিকেলটা থেকে ইনফরমেশন গুলো নিয়েছি, রাইটারের নাম হচ্ছে ওয়েড ব্র্যাডফোর্ড। ওয়েড ব্র্যাডফোর্ড ওনারই আর্টিকেল থেকে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করতে পেরেছি। All the information here, these are collected from Wade Bradford's research article. The name of that article is Themes and Concepts in Man and Superman. এই নাটকে themes and concept এর উপরে যতগুলো themes আছে এই নাটকে, যতগুলো concepts আছে, আমরা ফোকাস করছি হচ্ছে the idea of Superman সেটাতে। আমরা প্রথম থেকে দেখি পয়েন্ট নাম্বার 1। In Man and Superman, there is a perplexing yet fascinating philosophy about the potential future of mankind. আমাদের এই ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকে একটা খুবই ইন্টারেস্টিং ফিলসফি আমরা পাই। ভেরি ইন্টারেস্টিং ফিলসফি অ্যাবাউট হোয়াট? অ্যাবাউট দ্য পটেনশিয়াল ফিউচার অফ ম্যানকাইন্ড, মানব জাতির যে সম্ভাব্য ভবিষ্যৎ। মানব জাতির ভবিষ্যৎ কি? হোয়াট ইজ দ্য ফিউচার অফ ম্যানকাইন্ড, সেটা নিয়ে জর্জ বার্নার্ড শো নানা রকম চিন্তা ভাবনা করেছেন। সেই চিন্তা ভাবনার একটা প্রকাশ আমরা এখানে পাচ্ছি। Fascinating philosophy, very interesting philosophy about the future of mankind. এবং এই মানব জাতির ভবিষ্যৎ নিয়ে তার দর্শন ফিলসফি প্রেজেন্ট করতে গিয়েই উনি নানা রকম ইস্যু, নানা রকম সামাজিক রাজনৈতিক ইস্যুগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। Many sociological issues are explored. নানা ধরনের ইস্যু, নানা পার্সপেক্টিভ থেকে, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে উনি এক্সপ্লোর করেছেন। not the least of which is concept of the Superman. এই আইডিয়াগুলোর মধ্যে খুবই ইন্টারেস্টিং এন্ড ইউনিক আইডিয়া হচ্ছে দ্য আইডিয়া অফ সুপারম্যান। এখন পাশেই দেখতে পাচ্ছেন আমাদের যে ডিসি কমিক্স সুপারম্যান, তার উপরে একটা ক্রস চিহ্ন দেয়া আছে। তার মানে আমরা এই ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকে যে সুপারম্যান সম্পর্কে আইডিয়া লাভ করব সেটা নিশ্চয়ই এই সুপারম্যান না। নট অ্যাবাউট দিস সুপারম্যান। সো দ্য নেচার অফ সুপারম্যান, আমরা যে সুপারম্যান বিষয়ে জানতে চাচ্ছি, আমরা যে সুপারম্যান বিষয়ে আইডিয়াটা নিতে চাচ্ছি, সুপারম্যানের নেচার, প্রকৃতি কি? ফার্স্ট অফ অল, don't get the philosophical idea of the Superman mixed up with the comic book hero. আমাদের এই জর্জ বার্নার্ড শর যে সুপারম্যান কনসেপ্ট, এর সাথে আমরা ওই কমিক বুকের যে সুপারম্যান তার সাথে আমরা যেন গুলিয়ে না ফেলি। We cannot mix up with that character who flies around in blue tights and red shorts. ড্রেসের বর্ণনা দেয়া আছে blue tights, red shorts, and who suspiciously looks like Clark Kent. আপনারা যারা সুপারম্যানের কার্টুন দেখেছেন, মুভি দেখেছেন, কমিক্স সম্পর্কে অবগত আছেন, তারা জানেন ক্লার্ক কেন্ট is the face of সুপারম্যান। ক্লার্ক কেন্ট রূপে সে, ক্লার্ক কেন্ট ছদ্মবেশ নিয়ে সুপারম্যান বসবাস করে, যে এটা যে কমিক্সে আমরা খুঁজে পাই। এখন কমিক্স বুকসের সুপারম্যান, he is bent on preserving truth, justice and American way. এটা হচ্ছে কমিক বুকের সুপারম্যানের মূলনীতি।
What is the core philosophy of comic book Superman? Preserving truth, justice, and American way. এটা হচ্ছে কমিক বুকসের সুপারহিরো, যেটা নিয়ে আমরা মোটেও we are not preoccupied with that concept. So আমরা যে সুপারম্যান আইডিয়াটা নিয়ে মাথা খাটাবো সেটা কি? The Superman from Shaw's play. জর্জ বার্নার্ড শর নাটকে আমরা যেই সুপারম্যানকে নিয়ে চিন্তা ভাবনা করছি, সেই সুপারম্যানের কিছু কোয়ালিটি, বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। সুপারম্যান possesses the following qualities. এই নিচের গুণাবলীগুলো সুপারম্যানের থাকা জরুরি। মানে জর্জ বার্নার্ড শ উনি যে সুপারম্যান কথা বলছেন তার এই নিম্নলিখিত নিচের 4টা বৈশিষ্ট্য থাকা জরুরি। কি কি বৈশিষ্ট্য থাকা জরুরি? নাম্বার 1, সুপিরিয়র ইন্টেলেক্ট। অন্য 8-10 জন মানুষের চাইতে সুপারম্যান হবে সুপিরিয়র ইন্টেলেক্ট, মানে ইন্টেলেকচুয়ালিটির দিক থেকে, বুদ্ধিমত্তার দিক থেকে সাধারণ মানুষের থেকে সে কয়েক লেভেল উপরে থাকবে, 8-10 জনের চেয়ে একটু বেশি বুদ্ধিমান হবে। নাম্বার 2, কানিং অ্যান্ড ইনটিউশন। এখানে কানিং শব্দটা সাধারণত আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করে থাকি। কানিং শব্দটার বাংলা হয় হচ্ছে চতুর, ধুরন্ধর, কিন্তু এখানে সেটা আমরা পজিটিভ অর্থে নিচ্ছি, যে কানিং বলতে যে খুবই শার্প। ক্যানিং শব্দটাকে আমরা রিপ্লেস করতে পারি আরেকটা ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে শার্প। অন্য 8-10 জন মানুষের চাইতে, এভারেজ মানুষের চাইতে সুপারম্যান হবে শার্প, অনেক বেশি প্রখর বুদ্ধিমত্তার অধিকারী। অ্যান্ড ইনটিউশন, তার যে চেতনা সেটা ধারালো হবে, অন্য মানুষের চাইতেও সে অনেক বেশি চেতনা সম্পন্ন হবে। যদি কোন একটা পরিস্থিতিতে কোন রকম বিপদের আশঙ্কা থাকে, হয়তো অন্যরা অত সহজে টের পাবে না, কিন্তু সুপারম্যান সবার আগে টের পাবে। সুপারম্যান তার মনে সবার আগে সিগন্যাল আসবে যে সামথিং ইজ রং। চেতনার দিক থেকে সুপারম্যান হবে অন্য 8-10 জন মানুষের চেয়ে অনেক বেশি প্রখর। That means a strong sixth sense. হ্যাঁ, সিক্স সেন্স হিসেবে আমরা বলতে পারি। যে অনেক সময় হয় যে আমরা বসে আছি, ফ্রেন্ড বন্ধু বান্ধবরা একসাথে বসে আছি, সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ সিমস কোয়াইট ওকে, বাট হঠাৎ করেই দেখবেন আপনাদের মধ্যে একজন বলবে ভালো লাগতেছে না রে, মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে। কেউ বুঝতে পারতেছে না, অন্য কেউ বুঝতে পারতেছে না, কিন্তু তার সিক্স সেন্স বলি আমরা, যে তার মনে বাড়ি লাগছে যে কোন একটা প্রবলেম হবে মেবি। জি স্যার, এটা হয়। হ্যাঁ, এটা আমাদের মন বলে, যুক্তি দিয়ে বোঝাতে পারবো না। We cannot explain with logic. আমরা লজিক দিয়ে কিন্তু বেশিরভাগ সময় আম্মুরা ভাবে যে সন্তানদের হ্যাঁ 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 হ্যাঁ, কারণ তাদের চেতনাটা হয় অনেক বেশি সেনসিটিভ। ঠিক আছে, পরিস্থিতি মানে অন্য সবাই বোঝার আগে তার মানে তার মাথার মধ্যে ওই সিগন্যালটা ক্যাচ করবে যে কোনো একটা সমস্যা হতে চলেছে আর কি। সুপারম্যান তার মধ্যে এই শার্প কনসিয়েন্স, তার চেতনাটা অন্য মানুষদের চেয়ে অনেক বেশি শার্প হবে, অন্যদের থেকে সে সবার আগে সেটা ক্যাচ করতে পারবে। বুদ্ধির দিক থেকেও সে সবার থেকে শার্প, ইভেন চেতনা দিক থেকেও সবার থেকে শার্প। তার চোখ কান সবসময় খোলা থাকে, সে সব সময় রেডি থাকে যে যে কোনো সময় যে কোনো প্রতিকূল পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো বিপদে সে যেন সবার আগে রিয়্যাক্ট করতে পারে। তাহলে এই দুটো পয়েন্ট আমরা মোটামুটি বুঝলাম। সুপেরিয়র ইন্টেলেক্ট, সবার থেকে বুদ্ধি উন্নত হবে এবং সবার থেকে চেতনাও শার্প হবে, এবং যে কোনো পরিস্থিতিতে কি করতে হবে সেটা সবার আগে সে সিদ্ধান্ত দিতে পারবে। তার মাথায় সবার আগে বুদ্ধিটা আসবে, তার মাথা সবার আগে খুলবে। এই দিক থেকে সুপারম্যান হবে আলাদা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম দুটো কোয়ালিটি আমরা কাদের মধ্যে দেখতে পাই? মূলত যারা একটু লিডারশিপ পজিশনে থাকেন তাদের মধ্যে কিন্তু এই দুটো গুণাবলী আমরা অনেক বেশি আশা করি, তাই না? বিশেষ করে মানে সমাজের মুরব্বী যারা, বিশেষ করে যারা লিডারশিপ নেতা
পজিশনে থাকেন তাদের কাছ থেকে কিন্তু এই দুটো গুণাবলী আমরা আশা করি, যে যারা নেতা, যারা লিডারশিপ পজিশনে আছেন তারা আমরা আশা করি অন্য সবার থেকে তাদের বুদ্ধিও একটু বেশি এবং তাদের যে সিক্স সেন্স, ইনটিউশন অন্যদের থেকে বেশি সেন্সিটিভ। পয়েন্ট নাম্বার 3, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে এসে আমাদের বেশিরভাগ নেতা কম্প্রোমাইজ করেন। হোয়াট ইজ দ্যাট? সুপারম্যানের যে গুণটা থাকতেই হবে, ability to defy obsolete moral codes, ability ক্ষমতা, to defy অস্বীকার করার ক্ষমতা, obsolete moral codes অচল পুরাতন যে নিয়ম কানুন আছে, মোরাল কোড গুলো আছে যেগুলো সমাজে বহু বছর ধরে প্রচলিত, যেগুলো হয়তো আজকে থেকে 200 বছর আগে হয়তো প্রচলিত ছিল, অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু এখন সেটা আমরা আর গ্রহণ করতে পারছি না। নাও দিস ইজ 21st সেঞ্চুরি। মেবি ব্রিটিশ আমলে হয়তো সেটা প্রচলিত ছিল, হয়তো তখন চলতো, কিন্তু এখন সেটা চলবে না। সুপারম্যান হচ্ছে এমন একজন ব্যক্তি যে বর্তমানের চাহিদা, সময়ের চাহিদা সে বুঝতে পারবে, যে নিয়ম কানুনগুলো অচল, বাতিল, পুরাতন, বস্তা পচা, সেগুলোকে সে বাতিল করে দিবে, ফেলে দিবে, ছুঁড়ে ফেলে দিবে, কারণ সেগুলো এখন আর আমাদের এই যুগের সাথে আর খাপ খায় না। আমাদের বেশিরভাগ নেতা এই জায়গায় এসে হেরে যান। তারা এই ট্র্যাডিশনাল নিয়ম কানুনগুলোকে সহজে বাদ দিতে পারেন না। হঠাৎ করে তারা যদি প্রথা বিরোধী কথা বলেন তাহলে কিন্তু তার বেশিরভাগ সমর্থকরা তার বিরুদ্ধে চলে যাবে। এই ভোটের ভয়ে, ভোট হারানোর ভয়ে, সমর্থক হারানোর ভয়ে তারা কি করে, বেশিরভাগ সময় প্রথার পক্ষেই কথা বলে। খুব কম লিডার আছে যারা হচ্ছে প্রথা বিরোধী কথা বলে, পুরাতন কুসংস্কার ভেঙে নতুন নিয়ম কানুনের কথা বলে, কিন্তু তারা বেশিরভাগ সময় তারা কিন্তু টিকে থাকতে পারে না। সমাজে যারা আমাদের প্রচলিত রাজনীতিতে যারা টিকে থাকেন তারা বেশিরভাগ সময় কিন্তু এই বিষয়ে খুব সেন্সিটিভ থাকেন, যে এটা বলা যাবে না। সমাজের বেশিরভাগ মানুষ তারা ট্র্যাডিশনাল, তারা যতই বলুক তারা আধুনিক নিজেদেরকে দাবি করুক, কিন্তু তারা কিন্তু ট্র্যাডিশনাল। সমাজের বেশিরভাগ মানুষই কিন্তু ট্র্যাডিশনাল। তারা হঠাৎ করে কোনো কিছু চেঞ্জ আসলে তারা সেটা নিতে চায় না, যে কোনো ধরনের চেঞ্জ, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, যে কোনো ধরনের চেঞ্জ যদি আপনি হঠাৎ করে আনতে চান ওরা কিন্তু নিতে পারবে না। হঠাৎ করে চেঞ্জ আসলে এটা মানুষের একটা টেন্ডেন্সি, দুর্বল মানুষের একটা টেন্ডেন্সি, কুসংস্কারাচ্ছন্ন মানুষের একটা টেন্ডেন্সি যে তারা যে কোনো চেঞ্জ ওটাকে রেজিস্ট করবে, বদলাতে দিবে না। সেক্ষেত্রে রাজনীতিবিদরা এই ব্যাপারে খুবই সাবধান, তারা পুরাতন জিনিস সহজে চেঞ্জ করতে চায় না। কিন্তু জর্জ বার্নার্ড শ বলছেন একজন সুপারম্যান তাকে সবসময় খুব মডার্ন মাইন্ডেড হতে হবে, ট্রু সেন্সে, সত্যিকার সেন্সে মডার্ন মাইন্ডেড হতে হবে, এবং পুরাতন যে কোনো অচল নিয়ম কানুনকে সে একদম ভেঙে চুরে বাতিল করে দিবে। ডিফাইন obsolete moral codes। জর্জ বার্নার্ড শ, উনাকে আমরা বলেছিলাম না যে উনি হচ্ছে নাটকের পণ্ডিত, কোন যুগের এমন কোন নাটক টেকনিক স্টাইল ফিলোসফি নাই যা তিনি জানেন না, সব ধরনের নাটক সম্পর্কে তিনি এক্সপার্ট। কিন্তু সব টেকনিক সম্পর্কে ওনার এক্সপার্টিস থাকা সত্ত্বেও উনি কিন্তু কোন পুরাতন স্টাইলে উনি নাটক লিখেননি, সব স্টাইল উনি শিখেছেন, অ্যানালাইজ করেছেন, বুঝেছেন টেকনিক্স, তারপর উনি ওগুলোকে বাদ দিয়ে নতুন স্টাইলে লিখেছেন, মানে পুরাতন স্টাইলে উনি নাটক লিখেননি। জর্জ বার্নার্ড শ পুরাতন সব স্টাইল বাতিল করে দিয়ে উনি নতুন স্টাইলে উনি নাটক লেখা শুরু করেছেন। এটা হচ্ছে একটা এক্সাম্পল যে জর্জ বার্নার্ড শ উনি ওনার ড্রামা রাইটিং, প্লে রাইটিং যে ফিল্ড স্ফিয়ার, নাটক লেখার যে জগৎটা, সেখানে উনি দেখিয়েছেন যে কিভাবে সত্যিকার অর্থে মডার্ন মাইন্ডেড হতে হয়। যে পুরাতন, উনি কিন্তু সবকিছু বাতিল করছেন না, হি ইজ নট নেগলেক্টিং, হি ইজ নট রিজেক্টিং অল দ্য ওল্ড থিংস, উনি শুধুমাত্র অবসলিট ওল্ড থিংস বাতিল করছেন। পুরাতন মানেই যে সেটাকে বাতিল করে দিতে হবে তা না, পুরাতন মানেই সেটাকে বাতিল করে দিতে হবে তা না, পুরাতন মানেই সেটা বাতিল করা সেটা আধুনিকতা না। পুরাতন জিনিসও আমরা রাখতে পারি, তবে সেটা যেন ভালো কিছু হয়। পুরাতন যা কিছু ভালো তা থাকুক, কিন্তু পুরাতন যা কিছু অচল, অবসলিট,
বাতিল মাল, বস্তা পচা, সেসবকে তো আর বহন করার কোনো দরকার নাই, শুধু শুধু বাড়তি বোঝা। সুপারম্যান হচ্ছে যে কোনো সামাজিক কুসংস্কার যেটা হাজার বছর ধরে চলে আসছে কিন্তু সেটা অবসলিট, 21st সেঞ্চুরি আধুনিক যুগে সেটা অচল, সেটা যেন তার মধ্যে সাহস থাকে সেটাকে বর্জন করার। ম্যান এন্ড সুপারম্যান, এইখানে আমরা যে সুপারম্যানের কথা জানতে পাচ্ছি সেই সুপারম্যানের থাকবে হচ্ছে সেই সাহস, হিম্মত, সেই কারেজ থাকবে তার মধ্যে যে পুরাতন কুসংস্কারকে সে বাতিল করে দিতে পারবে। অবসলিট মোরাল কোডস, আমাদের নৈতিকতার মধ্যে কিছু পুরাতন মানে মানধাতার আমলের ধ্যান ধারণা আছে যেগুলো খুবই ব্যাকডেটেড, এখন সেটা আর কাজে লাগবে না। মোরালিটি নামে সেগুলো টিকে আছে ঠিকই, কিন্তু সেটা এই যুগে সেটা আর টিকে থাকে না। সুপারম্যান তার মধ্যে সেই ক্ষমতাটা থাকবে বাতিল করে দেওয়ার, রিজেক্ট করে দেওয়ার, রিনাউন্স করে দেওয়ার, পুরাতন যা কিছু বাতিল সবকিছুকে তিনি বর্জন করবেন। সুপারম্যানের মধ্যে সেই ক্ষমতাটা থাকবে। 3 নম্বর পয়েন্টে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? না স্যার, স্যার হ্যাঁ সবই বলুন। অ্যাকচুয়ালি এটা বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের নতুন পুরনো সবকিছুকে সম্মান করতে হবে, কিন্তু আমরা যখন রিয়েল লাইফ সিচুয়েশনে পড়বো তখন আমাদেরকে নতুন চিন্তা ভাবনায় ইউজ করতে হবে। পুরাতনও ইউজ করতে পারি যদি সেটা ভালো হয়, ইতিবাচক হয়, পজিটিভ হয়, তাই না? পুরাতন মানেই যে বাতিল করে দিতে হবে তা না, তবে পুরাতন যা কিছু অবসলিট মানে এখন আর চলে না, অচল, বাতিল, সেগুলোকে বর্জন করা উচিত। এবং এক কথায় বলা যায় স্যার, যেমন কুসংস্কার গুলা বাদ দিয়ে নতুন কিছু আনা যাবে, আর আমাদের যে আগের যে সংস্কৃতি আছে সব তো আর কুসংস্কার না। না, গুড, হ্যাঁ সেটাই, এটাই যে এই সাহসটা মনের মধ্যে, সেই সাহসটা লাগবে যে আমার মধ্যে সেই সাহসটা আছে যে আমি একটা জিনিস ভালো ভালো বলবো, খারাপ হলে সেটাকে ভালো বলবো না, খারাপ হলে সেটাকে খারাপ বলবো এবং সেটাকে বাতিল করব, সেই সাহসটা যেন থাকে, যেটা এখনকার বেশিরভাগ নেতাদের নাই, দুঃখজনক। নাম্বার 4, সেলফ ডিফাইন্ড ভার্চুস, খুবই সেন্সিটিভ। সেলফ ডিফাইন্ড ভার্চুস, ভার্চু মানে কি বলেন তো? ভার্চু ভার্চু বলতে আমরা কি বুঝি? ভার্চুর বাংলা কি মামুন? স্যার সদ্গুণ, সদ্গুণ, ভালো গুণ। পুণ্য, ভালো কাজ। পুণ্য, পুণ্য, আমাদের যে কাজগুলোকে আমরা ভালো বলি, ভালো কাজ, ভালো। একটা আছে সিন, পাপ, সেই সিনের বিপরীত হচ্ছে ভার্চু, পুণ্য। পাপ পুণ্য বলি না আমরা, সিন হচ্ছে পাপ আর ভার্চু হচ্ছে পুণ্য, ভালো কাজ। এখন এই যে কোনটা পাপ কোনটা পুণ্য, এটা কিন্তু যুগে যুগে আইডিয়া চেঞ্জ হয়। একটা সময় যেটাকে আমরা পাপ বলি, এক পরবর্তীতে সেটাকে পুণ্য বলে সবাই ধার্য করে। আবার একটা সময় যেটা পুণ্য ছিল এখন সেটা পাপ। যুগে যুগে পাপ পুণ্যের আইডিয়া চেঞ্জ হয়, ধর্ম থেকে ধর্মে পাপ পুণ্যের ধারণা চেঞ্জ হয়, সমাজ থেকে সমাজে, দেশ থেকে দেশে ভার্চুর ফিচার চেঞ্জ হয়ে যায়। এক দেশে একটা ভার্চু, আরেক দেশে সেটা ভাইস, এক দেশে একটা পাপ, আরেক দেশে পুণ্য। সুপারম্যান তার নিজের যে সেন্স, তার সেন্স প্রয়োগ করে সুপারম্যান নিজেই ফিল করবে যে আচ্ছা এই কাজটা কি সমাজের 10 জন মানুষ পাপ বলতেছে, সমাজের 10 জন মানুষ পাপ বললেই কি এটা পাপ হবে? আমার পরদাদা, আমার দাদা, আমার বাবা, তারা এটাকে পাপ বলে গেছে, আসলে কি এটা পাপ? সুপারম্যানের মধ্যে সেই সাহসটা থাকতে হবে যে সে চ্যালেঞ্জ করবে, আচ্ছা সমাজের বেশিরভাগ মানুষ এটাকে পাপ বলছে, এটাকে মানুষজন খারাপ কাজ বলছে, এটা কি আসলেই খারাপ কাজ? একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে, একদম মানবতাবোধ, হিউম্যানিটিকে মাথায় রেখে সুপারম্যান সে খুব সাবধানে জিনিসটাকে যাচাই করবে, অ্যানালাইজ করবে, ইভালুয়েট করবে, জাজ করবে, মূল্যায়ন করে বলবে যে না, এই ঘটনাটা সমাজের বেশিরভাগ মানুষ তারা তাদের কুসংস্কারাচ্ছন্ন মন,
অবসলিট মাইন্ডসেট থেকে, ব্যাকডেটেড মাইন্ডসেট থেকে তারা বলছে এটাকে ভাইস, কিন্তু দিস ইজ নট এ ভাইস, দিস ইজ নট সিন, এটা পাপ না, ইট ইজ অ্যাকচুয়ালি ভার্চু। আবার কোন একটা কাজ সমাজের বেশিরভাগ মানুষ বলছে পুণ্য, এটা ভালো কাজ, খুব ভালো কাজ, খুবই ভালো কাজ, কিন্তু সুপারম্যান উনি অ্যানালাইজ করে বলতে পারেন যে না, আমার বাপ দাদা বলে আসছেন তাই বলে আমিও বলবো তা না, সমাজের 10 জন মানুষ বলে তার মানে আমিও বলবো তা না, ক্ষমতাবান যারা তারা এটাকে পাপ বলছে, ক্ষমতাবান যারা তারা এটাকে পুণ্য বলছে, আমি সেটাকে চোখ বন্ধ করে অন্ধভাবে মেনে নেব তা না, আমি আমার বিচার বুদ্ধি, আমার বিশ্লেষণ ক্ষমতা, আমি আমার জাজমেন্ট প্রপারলি অ্যাপ্লাই করব, আমি মাথা ঠান্ডা রেখে চিন্তা করবো যে এটা কি আসলেই খারাপ, এটা কি আসলেই ভালো, এবং সে নিজে নিজে সংজ্ঞা দেবে, সুপারম্যান নিজেই ভালো মন্দের সংজ্ঞা দেবে। মানুষের আইডিয়া চাপিয়ে দিলে সেটা সে গ্রহণ করে নেবে না, চাপিয়ে দেওয়া কোনো ধারণা সুপারম্যান মেনে নেবে না, সুপারম্যান নিজে নিজে জাজ করে, নিউট্রালি জাজ করবে, মানবতা, হিউম্যানিটিজ সবকিছু মাথায় রেখে, মোরালিটি সবকিছু মাথায় রেখে সুপারম্যান চিন্তা করবে যে এটা বেশিরভাগ মানুষ বলছে খারাপ কাজ, এটা কি আসলে খারাপ কাজ, সবাই এটাকে বলছে ভালো কাজ, এটা কি আসলে ভালো কাজ। সুপারম্যান সবকিছু অন্ধভাবে, প্যাসিভলি, নিরিবিলি সবকিছু চুপচাপ মেনে নেবে না, বরং সুপারম্যান সেই জায়গায় তার সত্যিকারের যে মূল্যায়ন, জাজমেন্ট, সত্যিকারের ইভ্যালুয়েশন, সেটাকে সে ওই জায়গায় প্রয়োগ করবে, অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে সুপারম্যান বলবে যে না, সমাজের বেশিরভাগ মানুষ এটাকে খারাপ বলছে কিন্তু এটা আসলে খারাপ না, সমাজের বেশিরভাগ মানুষ এটাকে ভালো বলছে কিন্তু এটা আসলে ভালো না। সুপারম্যান তার নিজের একটা ডেফিনিশন দেবে, ভার্চুস, পুণ্য, ভালো কাজের একটা নিজস্ব সংজ্ঞা সুপারম্যান দেবে, অন্যের চাপিয়ে দেওয়া ধারণা সে বহন করবে না, অন্যের চাপিয়ে দেওয়া আইডিয়া সে মেনে নেবে না। সুপারম্যান সে নিজে নিজে বুদ্ধি খাটিয়ে, নিজের বিবেক খাটিয়ে, নিজের বিচার বুদ্ধি খাটিয়ে সে বিশ্লেষণ করে বলবে যে এটা ভালো, এটা খারাপ, এটা খারাপ, এটা ভালো, অন্যের দেয়া কোনো কিছু সে মেনে নেবে না। 4 নম্বর পয়েন্ট আপনারা ক্লিয়ার? জি স্যার। তবে স্যার, জি, এখানে যে সুপারম্যানের 4টা ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে, হ্যাঁ, এখনকার সিচুয়েশন চিন্তা করলে আসলে আমাদের সমাজে একজন সুপারম্যানও নাই। ভেরি গুড, থ্যাংক ইউ। 4টা কোয়ালিটি জর্জ বার্নার্ড শ বলছেন যে সুপারম্যানের মধ্যে থাকতে হবে। আমরা একটু পরে, আপনি যে কথাটা বললেন ওই কথাটাই আমরা প্রমাণ পাবো একটু পরে। এখন এই পয়েন্টে এই স্লাইডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের, নট অনলি ফর ইওর ভাইভা, not only for your midterm, not only for your general knowledge, but also for your personal development, আপনার নিজস্ব যে ডেভেলপমেন্ট, আপনার ব্যক্তিগত চরিত্রের যে উন্নয়ন, তার পেছনেও কিন্তু এই স্লাইডটা গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যে বলি না যে লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্বের গুণাবলী, আমরা সবার মধ্যে একজন নেতাকে খুঁজে বেড়াই। একজন নেতা, উনি যে সবসময় মাতব্বরি করে বেড়াবেন, সে যে সবসময় অন্যের উপর খবরদারি করে বেড়াবেন তা কিন্তু না। নেতা বলতে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, নেতা বলতে আমরা বুঝি হচ্ছে সে মাতব্বর, সবার উপর খবরদারি করবে, বিষয়টা তা না। সত্যিকারের লিডার হচ্ছেন তিনি যিনি সবাইকে নিয়ে একসাথে সামনে এগিয়ে যান, সবাইকে উনি ইন্সপায়ার করেন। যুগে যুগে বিভিন্ন গোষ্ঠীতে তারা কপাল জোড়ে কিছু কিছু সত্যিকারের নেতা পেয়ে যান, এবং সেই একজন নেতা টেনে একটা সমাজকে 100 বছর 200 বছর সামনে নিয়ে যায়। হয়তো ওই 2-1 নেতার জন্ম না হলে সেই সমাজ পিছনে পড়ে থাকতো। আমি সরাসরি উদাহরণ দিচ্ছি না, আমাদের পৃথিবীর ইতিহাসে এরকম কয়েকজন নেতা আছেন যারা না থাকলে বিভিন্ন দেশ আছে তারা এত তাড়াতাড়ি উন্নতি করতে পারতো না। জর্জ বার্নার্ড শ বলছেন, উই নিড সুপারম্যান, উইদাউট সুপারম্যান উই ক্যানট প্রসপার। জাতি হিসেবে আমরা পারবো না উন্নতি করতে।
আপনাদের সামনে জর্জ বার্নার্ড শ কয়েকজন সুপারম্যানের কথা বলেছেন। ফিউ সুপারম্যান অফ হিউম্যান হিস্ট্রি, মানব ইতিহাসের তিনজন সুপারম্যানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। George Bernard Shaw selects a few figures from history who display some of the Superman trait, not all of the Superman traits. একটু আগে উনি যে চারটা ট্রেটস কথা বলেছেন সবগুলো পাওয়া যাচ্ছে না এদের মধ্যে, সাম কিছু পাওয়া যাচ্ছে, সাম অফ দ্য সুপারম্যান ট্রেটস, নট অল। জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট, অলিভার ক্রমওয়েল। জর্জ বার্নার্ড শর মতে এরা তিনজন ক্যাজুয়াল সুপারম্যান, সেমি সুপারম্যান বলেছেন, ইনকমপ্লিট সুপারম্যান। সবগুলো না হলেও কিছু কিছু সুপারম্যানের গুণাবলী কোয়ালিটি তাদের মধ্যে পাওয়া গেছে এবং সেই জোরে তারা কিন্তু সমাজে বড় ধরনের একটা পরিবর্তন এনেছেন। কিন্তু সেই পরিবর্তন খুব বেশি দিন স্থায়ী হয়নি। জুলিয়াস সিজার উনিও খুব অল্প সময় বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। নেপোলিয়ন বোনাপার্ট উনিও ক্ষমতার লোভে ভুল পথে চলে গিয়েছিলেন। অলিভার ক্রমওয়েল উনিও সমাজের যে টেন্ডেন্সি, সবার টেন্ডেন্সিটাকে উনি ধরতে পারেননি। মানে তাদের ইন্টেনশনটা ভালো ছিল প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে তারা তাদের সেই কনসিস্টেন্সি ধরে রাখতে পারেননি। এরা তিনজনই অনেক বড় লিডার মানব জাতির ইতিহাসে, কিন্তু তাদের বেশ কিছু দুর্বলতা ছিল। ভালো গুণাবলী তো অবশ্যই ছিল এবং বেশ কিছু সিরিয়াস ক্যারেক্টার উইকনেস ছিল। এবার আমরা আসি লিমিটেশনস নিয়ে। লিমিটেশনস নিয়ে আমি প্রথমেই রিকোয়েস্ট করব তাওহিদ। তাওহিদ শুনতে পাচ্ছেন? তাওহিদ আহমেদ, তাওহিদ। স্যার, হ্যাঁ, এই স্লাইডের প্রথম পয়েন্ট একটু পড়েন তো, ইচ পারসন, এখান থেকে একটু পড়েন তো। each person is a highly influential leader, each with his own amazing capabilities. Of course, each and significant feelings show argues that the fate of each of these casual Superman was caused by the mediocrity of humanity. ওকে তাওহিদ, থ্যাংক ইউ। পয়েন্টটা কি আমরা একটু দেখি। এই যে একটু আগে তিনজন লিডারের কথা বললাম, জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট, অলিভার ক্রমওয়েল, এরা সবাই হাইলি ইনফ্লুয়েন্সিয়াল লিডার। তাদের ইনফ্লুয়েন্স সত্যি খুব অ্যাডমায়ারিং, তারা অনেক বিখ্যাত নেতা ছিলেন। ইচ উইথ হিজ ওন অ্যামেজিং ক্যাপাবিলিটিস, এদের তিনজনেরই বেশ দারুণ দারুণ কিছু লিডারশিপ কোয়ালিটি ছিল। অফকোর্স ইচ হ্যাড সিগনিফিক্যান্ট ফেইলিংস, শুধুমাত্র চরিত্রের ভালো দিকগুলো আলোচনা করলেই হবে না, তাদের চরিত্রের কিছু সিরিয়াস উইকনেস ছিল। দে হ্যাড সিগনিফিক্যান্ট ফেইলিং। জর্জ বার্নার্ড শ উনি আর্গুমেন্ট দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন দ্যাট the fate of these casual superman, এই যে সেমি সুপারম্যান, ইনকমপ্লিট ক্যাজুয়াল সুপারম্যান, তারা কেন ব্যর্থ হলেন, তারা কেন সফল হতে পারেননি। তাদের ফেইলিয়ার, তাদের যে ব্যর্থতা, it was caused by the mediocrity of humanity. mediocrity of humanity, mediocrity শব্দটা এসেছে মিডিওকার থেকে। মিডিওকার মানে হচ্ছে অ্যাভারেজ, খুব বেশি খারাপও না আবার খুব বেশি ভালোও না, মাঝামাঝি। আমাদের মানবতার মধ্যে বেশ মিডিওক্রিটি একটা ব্যাপার আছে। বেশিরভাগ মানুষ তারা দেখবেন যে জীবনে তেমন কিছু অ্যাচিভ করতে পারে না, তারা একেবারে ব্যর্থও না আবার খুব বেশি সফলও না, একেবারে মাঝামাঝি, অ্যাভারেজ। এই অ্যাভারেজ জায়গাটা খুব ডেঞ্জারাস। কারা জীবনে উন্নতি করে, বেশিরভাগ কারা জীবনে উন্নতি করে, যারা হচ্ছে খুব বেশি খারাপ সিচুয়েশনে থাকে, মানে একদম লো থেকে
হাইতে যায়, কিন্তু অ্যাভারেজ থেকে ওঠা খুব কঠিন। অ্যাভারেজ যারা যারা মিডিওকার পিপল, যারা অ্যাভারেজ পিপল, তাদের মধ্যে একটা মানে কন্টেন্টমেন্ট, একটা সন্তুষ্টি কাজ করে। তারা খুব বেশি কিছু করতে চায় না, তাদের মানে সবকিছু তো ঠিকই আছে, শুধু শুধু কেন কাজ করব। বেশিরভাগ মানুষ তারা হচ্ছে মিডিওকার, অ্যাভারেজ। এই অ্যাভারেজ লেভেল থেকে উন্নতি করা খুব কঠিন। শুধুমাত্র চাইলেই হবে না, আশেপাশে মানুষ তো চাবে না। দেখা যায় যে অ্যাভারেজ মিডিওকারদের মধ্যে কেউ যদি একা উন্নতি করতে চায়, অন্যরা তাকে টেনে নিচে নামায়। কেউ একা উপরে উঠতেছে না, তাকে উপরে উঠতে দেওয়া যাবে না, তাকে টেনে নেওয়া হবে। এটা হচ্ছে একটা নেগেটিভ টেন্ডেন্সি অফ মিডিওকার সোসাইটি। এর নিজেও এভারেজ, সবাইকে এভারেজ করে রাখতে চায়, কেউ উপরে উঠলে তার সহ্য হয় না। এই যে মিডিওক্রিটি, নিজেও ভালো কিছু করবে না, অন্যকেও ভালো কিছু করতে দিবে না, সে একেবারে ব্যর্থও না আবার সফলও না। এই যে মিডিওক্রিটি, অ্যাভারেজ কোয়ালিটি অফ হিউম্যান সোসাইটি, এই সোসাইটিতে দেখা যায় যে বড় কোনো ক্রাইসিস সব সময় থাকে না, খুব বড় কোনো ক্রাইসিস থাকে না। ক্রাইসিস থাকলেও সমাজের অল্প কিছু মানুষ সেই ক্রাইসিসের শিকার হয়, ভিকটিম হয়, কিন্তু বেশিরভাগ মানুষ তারা আসলে মোটামুটি খেয়ে পড়ে বেঁচে থাকে নিরিবিলি, কোনো সমস্যা নাই। মানে তাদের জীবনে বড় সড়ো কোনো ট্র্যাজেডি নাই, তারা একেবারে পথের ফকিরও না, তারা আবার অত সাকসেসফুল কেউ না, সমাজের মাঝামাঝি। এবং এদের মধ্যে একটা কন্টেনমেন্ট, একটা মানে কি বলে এটাকে, স্যাটিসফ্যাকশন আছে, যে তারা যে পজিশনে আছে এটা ঠিকই আছে। যদি একটা সমাজের একটা গ্রুপের মধ্যে যদি সন্তুষ্টি থাকে, স্যাটিসফ্যাকশন থাকে, যে তারা যেখানে আছে সেই জায়গাটা যথেষ্ট, যদি তাদের মধ্যে এই আইডিয়াটা ঢুকে যায় যে আমরা তো ঠিকই আছি, সবকিছু তো ঠিকই আছে, যথেষ্ট সবকিছু মাশাআল্লাহ, তাহলে কিন্তু তারা আর উন্নতি করার কোনো তাগিদ পাবে না। সমাজের বেশিরভাগ মানুষ তারা হচ্ছে সন্তুষ্ট, দে আর স্যাটিসফাইড, দে আর স্যাটিসফাইড, যে সবকিছু ঠিকই আছে, কোনো কিছু করার দরকার নাই, সব তো ঠিকই চলতেছে। এই সমাজে যদি আপনি কোনো চেঞ্জ হঠাৎ করে নিয়ে আসেন, তারা কিন্তু আপনাকে দুই চোখে দেখতে পারবে না, তারা আপনাকে শত্রু হিসেবে চিন্তা করবে। they will think you as an enemy of society। আমাদের সমাজে সবকিছু ঠিক মতো চলতেছে, কত সুন্দর চলতেছে, হঠাৎ থেকে কোন কোথা থেকে কোন পাগল আসছে, বলছে এটা চেঞ্জ করতে হবে, ওটা চেঞ্জ করতে হবে, তাহলে তো সাধারণ মানুষ এটা মেনে নেবে না। সিজারের বেলায়ও, বোনাপার্টের বেলায়ও, ইভেন ক্রমওয়েলের বিষয়েও তারা কেন ব্যর্থ হয়েছে? কারণ বেশিরভাগ মানুষ তারা তাদের অ্যাডভান্স থিঙ্কিং কে নিতে পারেনি, তারা রেজিস্ট করেছে। যখনই তারা মানুষকে ইউনাইটেড করার চেষ্টা করেছে, দেখা গেছে বেশিরভাগ মানুষ তারা মনে করছে এটা আননেসেসারি, শুধু শুধু কি দরকার, সবকিছু ঠিক আছে, শুধু শুধু প্যারা নেওয়ার কি দরকার, সবকিছু স্মুথলি চলছে, কি দরকার শুধু শুধু কষ্ট করার। এই যে এটাকে বলা হচ্ছে মিডিওক্রিটি, এভারেজ টেন্ডেন্সি। মধ্যম যারা আছে তারা আসলে সহজে উন্নতি করতে পারে না। মধ্যমদের মধ্যে কেউ যদি উন্নতি করে, তাহলে দেখা যায় যে অন্যরা তাকে সাপোর্ট দেয় না, সাপোর্ট তো দেয় না, বরং আরো ক্ষতি করার চেষ্টা করে। মানব সমাজের মধ্যে এই গ্রুপটা হচ্ছে একদম স্ট্যাগন্যান্ট, স্থির একটা গ্রুপ, স্থবির একটা গ্রুপ। এদের মধ্যে চাইলেই কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব না। এই কথাটাই সব বলার চেষ্টা করছেন, যে কেন এরা এত ট্যালেন্টেড লিডার হওয়া সত্ত্বেও সমাজে কোনো পরিবর্তন আনতে পারলেন না। কারণ সমাজের বেশিরভাগ মানুষ হচ্ছে একেবারে মিডিওকার। এই রেভলিউশনারি আইডিয়া তাদের মাথায় ঢুকে না, এবং তাদের ধারণা যে তারা যে লাইফস্টাইল লিড করছে এটা স্ট্যান্ডার্ড, যথেষ্ট ভালো। তারা আর কোনো সেলফ ডেভেলপমেন্ট করার চেষ্টায় তারা নিয়োজিত হয় না। তারা বলে যে সবকিছু ঠিক আছে, শুধু শুধু কেন আমি আমার এই আরামের পজিশন, আমি খুব কমফোর্টেবল একটা সিচুয়েশনে আছি, আই এম নাও ইন এ ভেরি কমফোর্টেবল সিচুয়েশন, why should I change my lifestyle, why should I challenge my comfortable zone? আমি কেন আমার এই আরামের জায়গা থেকে উঠবো, নড়বো কেন? মানুষ আরামের জায়গা থেকে নড়তে চায় না, এই জন্যই তাদের জীবনে কোনো পরিবর্তন সহজে হয় না। মিডিওক্রিটি অফ হিউম্যানিটি এতটাই ডেঞ্জারাস যে এটা কোনো উন্নতি, আপগ্রেডেশন আনতে দিচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। প্রথম পয়েন্টটা বুঝেছেন?
Yes, তাসনুভা, sir. থ্যাংক ইউ। তাসনুভা তাবাসসুম মুমু, মুমু পরের জি পয়েন্টটা স্যার। পড়েন তো। বিকজ মোস্ট পিপল ইন সোসাইটি, এটা একটু পড়েন তো। Because বিকজ most people are in society are unexpectational, the few আনএক্সেপশনাল, unexpected আনএক্সেপশনাল, আমরা বলি না সে এক্সেপশনাল, unexceptional। জি জি স্যার, বুঝতে ওই পারছি। এক্সেপশনালের অ্যান্টোনিম হচ্ছে আনএক্সেপশনাল। জি স্যার। হ্যাঁ The বলেন। few supermen who happen to appear on the planet now and then face a natural নিয়ারলি, impossible changes. নিয়ারলি, প্রায়, Nearly, নিয়ারলি মানে হচ্ছে প্রায়। জি জি, they must try to either subdue the মিডিওক্রিটি, mediocrity মিডিওক্রিটি। or to rise the mediocrity up to the level of Superman. আচ্ছা, এই পয়েন্টটা একটু দেখি সাবধানে। এই জায়গায় আপনি দেখবেন সমাজের বেশিরভাগ ক্ষেত্রে কেন হয় আমরা ব্যর্থতা দেখতে পাই অথবা স্বৈরাচার দেখতে পাই। কেন ডিক্টেটরশিপ এত বেশি আমরা সমাজে দেখতে পাই দেখেন। বিকজ মোস্ট পিপল ইন দ্য সোসাইটি আর আনএক্সেপশনাল। একটু আগে বললাম না যে সমাজের বেশিরভাগ মানুষ তারা হচ্ছে মধ্যম মানের, অ্যাভারেজ। সমাজের বেশিরভাগ মানুষ হচ্ছে অ্যাভারেজ। এই যে এই অ্যাভারেজ ক্লাস, এরা হচ্ছে স্ট্যাগন্যান্ট, এরা খুব বেশি জীবনে উন্নতি করতে চায় না। এদের কথা হচ্ছে যা বাপ দাদা এইভাবে ছিল আমি এইভাবে থাকবো, আর চেঞ্জ করার কি দরকার, সবই তো ঠিক আছে, কি দরকার শুধু শুধু এত প্যারা নেওয়ার। এই যে স্যাটিসফাইড কন্টেন্ট গ্রুপ, এদের মধ্যে পরিবর্তন আনা খুব কঠিন, এদেরকে তাদের জায়গা থেকে নড়ানো খুব কঠিন। ফিউ সুপারম্যান, সমাজে যদি দু একজন সুপারম্যান হয়ে যায়, ক্যাজুয়াল সুপারম্যান who happen to appear on the planet now and then, হঠাৎ কালো ভদ্রে কদাচিৎ, every now and then দু একজন হঠাৎ পাওয়া যায় সুপারম্যান, তারা যখনই এসে বলে যে আমি সমাজের পরিবর্তন করব, সাথে 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 তারা টের পায় যে ইট ইজ নিয়ারলি ইম্পসিবল চ্যালেঞ্জ, এটা প্রায় অসম্ভব একটা দুঃসাধ্য একটা কাজ। নিয়ারলি ইম্পসিবল, দুঃসাধ্য, অসম্ভব না, বাট নিয়ারলি ইম্পসিবল, প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ। কেন? তারপরের লাইনটা যদি কাগজ কলম থাকলে লিখে রাখেন, মার্ক ডাউন করে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। এটাই হচ্ছে কারণ কেন তারা ব্যর্থ হয় বেশিরভাগ নেতা। তারা তো সমাজের পরিবর্তন করতে চায়, তাই না? যারা সত্যিকারের নেতা তাদের মনে একটা স্বপ্ন থাকে যে তারা সমাজকে পরিবর্তন করবে, সমাজকে সংশোধন করবে, revolutionized society or correct the society। তো এই পথে, এই সমাজের পথে, এই সমাজ পরিবর্তনের পথে, সংশোধনের পথে তাদের যে চ্যালেঞ্জটা, এটা প্রায় অসম্ভব, দুঃসাধ্য। কেন? কারণ বেশিরভাগ মানুষ হচ্ছে অ্যাভারেজ, মিডিওকার। they must try to either subdue the mediocrity, একটা সহজ উপায় আছে, যারা হাতে ক্ষমতা থাকে তারা সমাজের যারা অ্যাভারেজ তাদেরকে দমন করে, সাবডিউ করে। সাবডিউ করা মানে কি? তাদের উপর চাপিয়ে দেওয়া, তোমরা করবা না, জোর করে করতে হবে। বেশিরভাগ নেতা এই ভুলটা করে। কি করে? তারা জিনিসটা সাবডিউ করে, চাপিয়ে দেয়, মিডিয়েকর সোসাইটির উপর তাদের অ্যাডভান্স থিঙ্কিং চাপিয়ে দেয়। এখন রসগোল্লাও কিন্তু জোর করে খাওয়াই দিলে ভালো লাগে না। আপনাকে যদি রসগোল্লা বা যত মজার খাবার যদি জোর করে আপনার ইচ্ছার বিরুদ্ধে খাওয়ানো হয়, আপনার কাছে কিন্তু সেটা জুলুম মনে হবে। মানুষকে যদি জোর করে কোনো কিছু তার উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয় হচ্ছে জুলুম, জবরদস্তি। মানুষ কখনোই জবরদস্তি নিতে পারে না, সেটা যতই পজিটিভ হোক না কেন। আপনি যত ভালো মনে করেন যে আমি তো ভালো বুঝেই ওদের উপর চাপাই দিতেছি, কিন্তু তারা সেটা নিতে পারবে না, বদ হজম হবে। বেশিরভাগ লিডার তারা এই ভুলটা করে, তারা চাপিয়ে দেয়, দে সাবডিউ দ্য মিডিওক্রিটি, তারা সাধারণ মানুষের উপর তার চিন্তা ভাবনা চাপিয়ে দেয়। কারণ লিডারদের ধারণা তারা যেটা চিন্তা করছেন সেটাই ঠিক, তারা যা করছেন ভালো বুঝেই করছেন, কিন্তু সাধারণ মানুষ সেটা রিয়্যাক্ট করবে, তাদের জুলুমের তারা প্রতিবাদ করবে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল। বেশিরভাগ
যারা নেতা সমাজে পরিবর্তন আনতে যান, একটা সময় গিয়ে তারা যত দয়ালু, যত ভালো, যত মাটির মানুষ, যত সাদা মনের নেতাই হোক না কেন, তারা একটা সময় গিয়ে মানুষের উপর চাপিয়ে দেয়। যত বড় বড় নেতা পৃথিবীর ইতিহাসে আছে দেখবেন, তারা একটা সময় গিয়ে মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন। আমাদের দেশেও, ভারতেও, ইউরোপেও, আফ্রিকাতেও, এশিয়ার বিভিন্ন দেশে আপনি দেখেন যারা লিডার, তারা একটা সময় মানুষের উপর চাপিয়ে দেয়। একটা সময় তারা দেখে যে এই মানুষজনকে আর বোঝায় কাজ নাই, এরা চোরই থাকবে, এরা আইলসাই থাকবে, বরং এদের উপর দিয়ে কাজ ফায়দা হাসিল করে নিতে হবে, এদের উপর চাপায় দিতে হবে, নইলে এরা করবে না। কিন্তু আপনি যখন চাপিয়ে দিবেন, সেটা যত ভালোই হোক না কেন, সেটা সব সময় জুলুম হিসেবে মানুষজন কনসিডার করবে। এই জায়গায় গিয়ে যারা নেতা তারা ভুলটা করে। তারা সবচেয়ে ইজি যে কাজটা, দে ট্রাই টু ডমিনেট দ্য মিডিওক্র সোসাইটি। তারা এভারেজ সোসাইটিকে ডমিনেট করার চেষ্টা করে, তাদের উপর বিভিন্ন আইডিয়া ফোর্স করার চেষ্টা করে, যদিও এটা করা উচিত না। কোনটা করা উচিত তাহলে? পরেরটা, টু রেইজ দ্য মিডিওক্রিটি আপ টু দ্য লেভেল অফ সুপারম্যান। ধীরে ধীরে আস্তে আস্তে মিডিওক্রিটির যে লেভেলটা, সেটাকে উপরে তুলতে হবে। এটা কিন্তু যথেষ্ট কঠিন। মানুষের উপর চাপিয়ে দেওয়া সহজ, আমি বললাম পুলিশ পাঠিয়ে দিলাম, আজকে থেকে এটা করতে হবে, এটা সহজ, এবং এই সহজ পথটা সবাই বেছে নেয় এবং সবার পতন হয়। বেশিরভাগ নেতার পতন কেন হয়? কারণ তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। দে ট্রাই টু ফোর্স দেয়ার আইডিয়াস টু কমন পিপল। আম জনতার উপর তারা চাপিয়ে দেয়। কিন্তু একজন সত্যিকারের নেতা তার কি করা উচিত? একজন নেতার উচিত সবাইকে নিয়ে একসাথে সামনে এগিয়ে যাওয়া, যত আস্তেই হোক না কেন। ধীরে ধীরে মিডিওক্রিটির যে লেভেলটা, এভারেজের যে লেভেলটা, এটাকে সুপারম্যানের লেভেলে নিয়ে যাওয়া। এখন এটা একদিনে, 2 দিনে, 1 বছর, 2 বছরে সম্ভব না। এটা জেনারেশনের পর জেনারেশন, 100 বছর, 200 বছর লেগে যায় এই মিডিওক্রিটির লেভেলটাকে আপগ্রেড করতে গিয়ে। ধীরে ধীরে করতে হবে। বেশিরভাগ নেতা ক্যাজুয়াল সুপারম্যান, তারা কি করে? তাড়াহুড়া করে নিজেদের আইডিয়া মিডিওক্রেট সোসাইটিতে চাপিয়ে দেয়, তখনই তাদের পতন হয়। সত্যিকারের যিনি রিয়েল সুপারম্যান, উনি একা সুপারম্যান হবেন না, উনি সবাইকে নিয়ে একসাথে সুপারম্যান হবেন। সবাইকে নিয়ে একসাথে সুপারম্যান হবেন, কাউকে পিছনে ফেলে যাবেন না। সমাজের যে লেভেল আছে, বেশিরভাগ এভারেজ মানুষের যে লেভেল, সেই লেভেলটাকে একেবারে উপরে তুলবেন একসাথে। রেইজিং দ্য মিডিওক্রিটি আপ টু দ্য লেভেল অফ সুপারম্যান। এবং এটা যথেষ্ট চ্যালেঞ্জিং। সুমাইয়া সুলতানা, সুমাইয়া স্যার, ইট সিমস লাইক থিওরিটিক্যালি এরকম সুপারম্যান হওয়া সম্ভব। থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি একটু টাইম লাগবে। It will take generations, maybe it will take centuries. ওকে সুমাইয়া, পরের পয়েন্টটা পড়েন তো। Therefore, Shaw does not simply want to see a few more Julius Caesars crop up in society. He wants mankind to evolve into an entire race of healthy, morally independent geniuses. Thank you. একজন দুইজন জুলিয়াস সিজার, একজন দুইজন নেপোলিয়ন বোনাপার্ট, দুই একজন অলিভার ক্রমওয়েল সমাজের পরিবর্তন আনতে পারবে না। বরং সমাজের বেশিরভাগ মানুষ যখন সুপারম্যান হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারবে, তখনই সমাজের উন্নতি হবে। তা না হলে সমাজ যেখানে আছে সেখানেই থেকে যাবে। কেন সমাজের পরিবর্তন হতে এত লম্বা সময় লাগে? কারণ মানুষের লেভেল আপগ্রেড হতে ইট টেকস টাইম। তাও হবে না যদি না কেউ সেটাকে গাইড করে প্রপারলি। শ কি বলছে? দু একজন সুপার হিরো, দু একজন সুপারম্যান সমাজের পরিবর্তন আনতে পারবে না, সমাজ যেখানে আছে সেখানেই থেকে যাবে। হি ওয়ান্টস ম্যানকাইন্ড টু ইভলভ। পুরো মানব জাতিকে বিবর্তিত হতে হবে, মানব জাতিকে আপগ্রেডেড হতে হবে অ্যাজ এ রেস, জাতি হিসেবে। দুই একজন যদি আপগ্রেড হয় সেটা কিচ্ছু হবে না,
সবাইকে নিয়ে একসাথে আপগ্রেডেড হতে হবে, সবাইকে নিয়ে একসাথে সামনে এগিয়ে যেতে হবে, কাউকে পেছনে ফেলে আসা যাবে না। একজনও যদি পেছনে থাকে তাহলে সেটা কিন্তু সত্যিকারের অগ্রগতি হবে না। পুরো সমাজকে নিয়ে, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। হোল ম্যানকাইন্ড, পুরো মানব জাতি মাস্ট ইভলভ, তাদেরকে আপগ্রেডেড হতে হবে। দে মাস্ট ইভলভ, বিবর্তন হতে হবে, বিবর্তিত হতে হবে ইনটু অ্যান এন্টায়ার রেস, পুরো জাতিকে, পুরো মানব জাতিকে বিবর্তিত হতে হবে। A race of healthy, morally independent geniuses. শুধুমাত্র গায়ে গতরে সুস্থ হলে হবে না, শুধুমাত্র স্বাস্থ্য ভালো হলে হবে না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে হয়তো স্বাস্থ্যবান শিশু জন্ম দেওয়া সম্ভব, কিন্তু মোরালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। মানবতার দিক থেকে, মোরালিটির দিক থেকে, ন্যায়বোধের দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সমাজের 10 জন মানুষ যা বলে সেটাকে আমি মাথা নিচু করে মেনে নিব, হবে না। আমাকে ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, ফ্রিলি আমার সেই যোগ্যতা থাকতে হবে যাতে আমি কোনো কিছু ন্যায় নাকি অন্যায়, এটা কি অন্যায় নাকি ন্যায় সেটাকে আমি যেন আইডেন্টিফাই করতে পারি। মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস, শুধু হেলথি হলে হবে না, মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস। আবার শুধু জিনিয়াস হলেও হবে না, শুধু স্বাস্থ্য ভালো হলে হবে না, শুধু বুদ্ধি বেশি হলেও হবে না, মোরালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আলটিমেটলি এই 3টা পয়েন্ট আমরা পাচ্ছি, তাই না? হেলথি, মোরালি ইন্ডিপেন্ডেন্ট, জিনিয়াস। হেলথি, মোরাল, ইন্ডিপেন্ডেন্ট, জিনিয়াস। মোরালি ইন্ডিপেন্ডেন্ট, এর মাঝখানে আবার দুটো ওয়ার্ড আছে, একটা মোরালিটি আর একটা আছে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। এখন এই 4টা পয়েন্ট আমরা একটু আগে অন্যভাবে পড়ে আসছি। বিশেষ করে মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস, এই যে পার্টটা, মোরালি ইন্ডিপেন্ডেন্ট, ন্যায় বুদ্ধির বিচারে স্বাধীন, এবং জিনিয়াস, এই কোয়ালিটি গুলো হচ্ছে আমরা সুপারম্যানের মধ্যে খুঁজে পেতে চাই। সাকিব, শাহরিয়ার, শোভন। জি স্যার। হ্যাঁ, প্রথম পয়েন্টটা পড়েন তো। Shaw's Man and Superman. Shaw's Man and Superman can be supplemented by the Revolutionist handbook, a political manuscript written by the protagonist of the play, John aka Jack Tanner. Of course, Shaw actually did the writing, but when writing a character analysis of Tanner, students should view the handbook as an extension of Tanner's personality. Okay, thank you, শোভন। এই জায়গায় দেখেন, ম্যান এন্ড সুপারম্যান নাটকের সাথে ছোট্ট একটা চটি বই ফ্রি দিয়ে দেওয়া হয়। মানে নাটকের যদি বইটা আপনারা কেনেন বাজার থেকে, তাহলে দেখবেন তার সাথে ছোট একটা অংশ অ্যাটাচড আছে, একটা সাপ্লিমেন্টেড টেক্সট আছে। সেটা কি? দ্য রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, একজন বিপ্লবীর হ্যান্ডবুক, ডায়েরি, বিপ্লবীর ডায়েরি। মানে ম্যান এন্ড সুপারম্যান নাটকের সাথে একটা চটি বই দিয়ে দিয়েছে ফ্রি। এটা কি? এই হ্যান্ডবুকটা কি? এই ডায়েরিটা কি? বিপ্লবীর ডায়েরি। এটা পড়ে কি হবে? This is a political manuscript. This is a political manuscript. কে লিখেছে? আমাদের নাটকের হিরো ট্যানার, জ্যাক ট্যানার। জ্যাক ট্যানারটা কে? জ্যাক ট্যানার is no one but জর্জ বার্নার্ড শ himself. উনি নিজেই লিখেছেন। মানে রাজনীতি সম্পর্কে তার বেশ কিছু আইডিওলজি, কিছু ফিলসফি উনি এই রেভলিউশনিস্ট হ্যান্ডবুকে উনি লিখে রেখেছেন।
সমাজ পরিবর্তনে তার বিভিন্ন চিন্তা ভাবনা এই রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, এই নোট বইতে উনি লিখে গেছেন। এটা হচ্ছে আমরা নাটক পড়ার সাথে সাথে এটা পড়ে ফেলার সুযোগ আছে, কারণ যখনই আমরা এই নাটকটা পাই টেক্সট, এটার সাথে এটা একটা সাপ্লিমেন্টারি বুক হিসেবে সবসময় রাখা হয়। Of course, Shaw actually did the writing. কে লিখেছেন এটা? Revolutionist Handbook. Obviously, George Bernard Shaw himself. জর্জ বার্নার্ড শর যে পলিটিক্যাল আইডিওলজি, পলিটিক্যাল ফিলসফি, সেটাকে উনি খুব সুন্দরভাবে, চমৎকারভাবে এই রিভলিউশনিস্ট হ্যান্ডবুকে দিয়ে গেছেন। এটা আমরা কেন পড়বো? অবশ্যই তার সেভিয়ান ফিলসফি অ্যাবাউট পলিটিক্স, এটা তো আমাদের জরুরি আছেই। আরেকটা জায়গায় আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে when we will analyze the character of John Tanner. জ্যাক ট্যানারের ক্যারেক্টার যখন আমরা অ্যানালাইজ করব, তখন আমাদের কাজে লাগবে। This is actually an extension of Tanner's personality. আমরা যদি রেভলিউশনিস্ট হ্যান্ডবুকটা বুঝতে পারি, তাহলে আমরা ট্যানারের ক্যারেক্টারটা সম্পর্কে জানতে পারবো। শুধু ট্যানারের ক্যারেক্টার সম্পর্কেই জানতে পারবো তাই নয়, আমরা জর্জ বার্নার্ড শ, আমাদের যিনি প্লেরাইট, তার ক্যারেক্টার সম্পর্কেও আমরা জানতে পারবো। কেন? কারণ জ্যাক ট্যানার is actually the representation of জর্জ বার্নার্ড শ himself. জর্জ বার্নার্ড শ নিজেকে ট্যানারের মধ্যে উপস্থাপন করেছেন। তাহলে আমরা যদি ট্যানারের ক্যারেক্টারটাকে বুঝতে পারি, তাহলে আমাদের যিনি প্লেরাইট, তার ক্যারেক্টারটাকেও আমরা বুঝতে পারবো। তার মানে রেভলিউশনিস্ট হ্যান্ডবুক আমাদেরকে অনেক হেল্প করবে। আমরা ফোকাস করি রেভলিউশনিস্ট হ্যান্ডবুকে, তাহলে আমরা শুধু ট্যানারকেও চিনতে পারবো তাই না, শুধু ট্যানারকেই যে চিনতে পাবো তা না, আমরা জর্জ বার্নার্ড শ, আমাদের যিনি প্লেরাইট, ড্রামাটিস্ট, নাট্যকার, তাকেও আমরা চিনতে পারবো। সাবরিনা খানম শুনতে পাচ্ছেন? সাবরিনা খানম, সাবরিনা খানম। নেক্সট পয়েন্ট একটু পড়বেন। In Act 1 of the play. Yes, sir. In Act 1 of the play, the old-fashioned character Robert Ramsden despises the unconventional views with Tanner's treatise, throws the revolutionist handbook into the waste basket without even reading it. Ramsden's action represents society's general revolution toward unorthodoxy. Most citizens take comfort in all things normal, in long-held traditions, customs, and manners. When Tanner challenges those age-old institutions such as marriage and property ownership, mainstream thinkers such as Owell Ramsden label Tanner as immoral. থ্যাংক ইউ সাবরিনা। একটু আগে আমি বললাম না যে সমাজের বেশিরভাগ মানুষ হচ্ছে তারা একেবারে মিডিওকার, তারা যে সিচুয়েশনে আছে, যে লাইফস্টাইলে আছে, তারা স্যাটিসফাইড, তারা কোনো কিছু চেঞ্জ করতে চায় না। রবার্ট রামস্টেন আমাদের এই নাটকের যে একটা ক্যারেক্টার, সমাজের গণ্যমান্য ব্যক্তি, সে তো সমাজে এমনিতেই যথেষ্ট সেটেলড, তার কোনো সমস্যা নাই, সে শুধু শুধু কেন সমাজে অস্থিরতা নিয়ে আসবে। অ্যাক্ট 1-এ আমরা দেখেছি রবার্ট রামস্টেন ট্যানারের যে বই রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, এটাকে না পড়েই ময়লার ঝুড়িতে ফেলে দেয়। না পড়েই, সমাজের বেশিরভাগ মানুষ বলছে এটা খারাপ, অতএব এটা পড়া যাবে না। উনি কিন্তু নিজে পড়েও নাই, পড়ার ওই সময়ও নাই, সাহসও নাই। সমাজে সবাই বলছে এটা খারাপ বই, আমি না পড়েই ওটা ময়লার ঝুড়িতে ফেলে দিলাম, না পড়েই, পড়ার দরকার নাই। তাহলে এটা কি? এটা কি ট্র্যাডিশনাল মাইন্ডসেট? এটা হচ্ছে অবসলিউট মাইন্ডসেট। অন্যরা বলছে, 10 জন এটাকে খারাপ বলছে, আমি কোনো কিছু বিচার না করি এটাকে খারাপ বলে ময়লার ঝুড়িতে ফেলে দিলাম, না পড়েই আমি বইটা ফেলে দিলাম। এই যে সে কাজটা করলো, এই কাজটা হচ্ছে রামসডেন ইজ অ্যাকচুয়ালি a representative
of society's general revulsion towards unorthodoxy. সমাজে যদি একটা পরিবর্তন আনতে চাই, বেশিরভাগ মানুষ সেটা আনতে দিবে না, তারা রেজিস্ট করবে। সমাজের বেশিরভাগ মানুষ সেই কাজে তারা বাধা দেবে, তারা নতুন কোনো কিছু সহ্য করতে পারে না। জ্যাক ট্যানারের বইটায় অনেক নতুন, অনেক র্যাডিক্যাল কিছু মন্তব্য আছে যেটা মানুষজন নিতে পারেনি। বেশিরভাগ মানুষ সমাজের দে টেক কমফোর্ট ইন অল থিংস নর্মাল, যে ধরনের চলে আসছে বহুদিন ধরে, ট্র্যাডিশনালি বহুদিন ধরে যে লাইফস্টাইল চলে আসছে, চিন্তা ভাবনা চলে আসছে, তারা সেটাকেই একসেপ্ট করে সেই নিয়েই তারা বেঁচে থাকে নিরিবিলি। ইন লং হেল্ড ট্র্যাডিশনস, প্রথায়, কাস্টমস, সংস্কৃতি, ম্যানার, এই বিষয়গুলো তারা হঠাৎ করে চেঞ্জ আনতে চায় না। যখন ট্যানার এসে চ্যালেঞ্জ করলো এজ ওল্ড ট্র্যাডিশন, অবসলিউট মোরাল কোড, সোশ্যাল আইডিওলজিস, যেগুলোকে ট্যানার এসে চ্যালেঞ্জ করলো যে এসব হচ্ছে বাতিল, পুরাতন, বস্তাপচা নিয়ম কানুন, এগুলোকে আর মানা যাবে না। বর্তমান সময়, আধুনিক সময় we should not follow such obsolete rules, obsolete tradition, এগুলোকে আর বয়ে চলার কোনো মানে নাই। বিশেষ করে ম্যারেজ এন্ড প্রপার্টি ওনারশিপ, এই দুইটা জায়গায় এসে ট্যানার ধাক্কা দিল। ম্যারেজ এন্ড প্রপার্টি ওনারশিপ, বিয়ে, বিবাহ এবং সম্পত্তির মালিকানা, এই দুই নিয়ে ট্যানার খুব বিতর্কিত কিছু ধারণা আমাদের সামনে উপস্থাপন করলো। বিবাহ, ম্যারেজ, এটা কিন্তু খুব সেন্সিটিভ। সমাজ কিন্তু বিবাহ নিয়ে কোন রকম উল্টাপাল্টা কোনো কিছু সহ্য করে না। ইভেন প্রপার্টি ওনারশিপ, এটা তো আরো সেন্সিটিভ। ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ধারণা, ট্যানার এসে সেই ধারণাতেও পরিবর্তন আনার চেষ্টা করলেন। কিন্তু এই দুটো এত র্যাডিক্যাল চেঞ্জ যে সমাজের সাধারণ মানুষজন এগুলো বুঝতেও পারলো না, মেনে নিতে পারলো না, বরং তারা ট্যানারকে লেবেল করে দিল ইমোরাল, দুশ্চরিত্র। বিশেষ করে ম্যারেজ নিয়ে ট্যানারের যে আইডিয়া, সেটা সাধারণ মানুষ নিতে পারেনি। এটা অনেক বেশি র্যাডিক্যাল, অনেক বেশি অন্যরকম, যেটা তারা নিতে পারেনি। কি ছিল রেভলিউশনিস্ট হ্যান্ডবুক ইন আ নাটশেল? খুব সংক্ষেপে যদি আমরা এই বিতর্কিত বইটা, যেটা র্যামসডেন না পড়েই ময়লার ঝুড়িতে ফেলে দিল, আমরা যদি সেই বিতর্কিত বইটায় কি আছে যদি একটু বোঝার চেষ্টা করি, যে কেন সে এটা না পড়েই ফেলে দিল, আমরা একটু জানার চেষ্টা করি। শায়লা শারমিন পিঙ্কি শুনতে পাচ্ছেন? শায়লা শারমিন পিঙ্কি? মবিনা ইয়াসমিন? মবিনা, প্রথম প্যারাগ্রাফটা একটু পড়বেন। Shaw believes that, এখান থেকে গুড ব্রিডিং এর Shaw believes that. Okay, sir. Shaw believes that mankind's philosophical progression has been minimal at best. In contrast, mankind's ability to alter agriculture, microscopic organisms, and livestock has proven to be revolutionary. Humans have learned how to genetically engineer nature, yes, even during Shaw's time. In short, man can physically improve upon Mother Nature. Why, when should he not use his abilities to improve upon mankind? ওকে, থ্যাংক ইউ মবিনা। মানুষ কিন্তু এই কৃষিকাজ, এগ্রিকালচার, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে লাইভস্টক, গবাদি পশু, এই ক্ষেত্রে কিন্তু তারা অনেক উন্নতি করেছে। ছোট একটা জমিতে এর আগে যেখানে মাত্র 1 মণ ধান হতো, এখন সেখানে 30 মণ ধান হয়, 20 মণ 30 মণ ধান হয়। তাহলে কি পরিমাণ পরিবর্তন নিয়ে আসছে। এর আগে মুরগি, গরু, তাদের যে ডিম, মাংসের পরিমাণ পাওয়া যেত, এখন কিন্তু তার থেকে অনেক বেশি পাওয়া যায়। তারপরে এই যে ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে, এই সবগুলোই কিন্তু জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। মানুষ যদি এই সব ক্ষেত্রে যদি এত স্পেশালিটি অর্জন করতে পারে, তাহলে কেন
নিজেদের মধ্যে সেই পরিবর্তনটা আনার চেষ্টা করে না। গরু ছাগল, গাছপালা, ধান গম, ব্যাকটেরিয়া, ভাইরাস, এইসবে তো ঠিকই সে পরিবর্তন আনছে, আপগ্রেডেশন আনছে, উন্নয়ন আনছে। ধান হাইব্রিড হচ্ছে, মুরগি, শাকসবজি সবকিছু হাইব্রিড হচ্ছে, আরো উন্নত হচ্ছে। তাহলে মানুষ কেন নিজেকে আরো উন্নত করছে না? মানুষ কেন নিজেকে উন্নত করছে না? মানুষ কি পারবে না? ওই সময় ওই সময়ও দেখা যাচ্ছে মানুষ ধান, গম, তারপর শাকসবজি, গবাদি পশু, হাঁস মুরগি, গরু ছাগল, এসবে তারা অনেক উন্নতি করেছে। ধীরে ধীরে যত দিন যাচ্ছে মুরগি আরো উন্নত হচ্ছে, গরু আরো উন্নত হচ্ছে, ধান গম আরো উন্নত হচ্ছে, আরো বেশি ফসল উৎপাদন হচ্ছে। তাহলে মানুষ কেন সেই উন্নয়নটা নিজের মধ্যে অ্যাপ্লাই করছে না? মানুষ কি চাইলে পারে না নিজের মধ্যে উন্নয়ন করতে? মানুষ কেন সেই কাজটা করছে না? এই কথাটা বলছেন। রাহাত, ইশতিয়াক, পরের পয়েন্টটা পড়েন তো। Shaw argues that Shaw argues that humanity should gain more control over its own destiny. Good breeding could lead to the improvement of the human race. What does he mean by good breeding? Basically, he contends that most people get married and have children for the wrong reasons. They should be partnering with a mate that exhibits physical and mental qualities that are likely to produce beneficial traits in the pair's offspring. থ্যাংক ইউ। জর্জ বার্নার্ড শ কি বলছে? জর্জ বার্নার্ড শ বলছে এই যে আমাদের ট্র্যাডিশনালি যে ম্যারেজ সিস্টেম সেটা যথেষ্ট ত্রুটিপূর্ণ। এই যে মানুষ বিয়ে করে, বাচ্চা হয়, এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু মানব জাতির উন্নতি আমরা নিশ্চিত করতে পারি। আমরা যার তার বিয়ে দেব না। আমরা কার সাথে কার বিয়ে হবে এটা আমরা সায়েন্টিফিক্যালি এক্সপেরিমেন্ট করে ঠিক করব যে এই ছেলের সাথে যদি এই মেয়ের বিয়ে হয় তাহলে তাদের বাচ্চারা আরো উন্নত হবে। ঠিক আছে? খুব বেশি ভালো জিনের ছেলের সাথে আমরা যদি মধ্যম জিনের মেয়ের বিয়ে দিই তাহলে বাচ্চা কাচ্চা কি হবে? দেয়ার ইজ রিস্ক। ভালো ছেলে না হতে পারে, মধ্যম হতে পারে, কিন্তু ভালোর সাথে যদি ভালোই দিতে পারে আরো ভালো হবে। তাহলে তো স্যার খারাপের সাথে খারাপটাই থেকে গেল স্যার, মানে খারাপের সাথে খারাপ যদি হয়, খারাপের সাথে খারাপ যদি আমরা দিই, দুর্বলের সাথে দুর্বল দিলে কম দুর্বল হবে। বুঝছেন নাই? দুর্বল জিনের সাথে যদি আমরা দুর্বল জিন দেই তাহলে এটা আরেকটু কম দুর্বল হবে, কিন্তু সামনের লেভেলে কিন্তু অগ্রগতিটা আরো হবে। এটাই বলছেন যে it is possible to gain control over the development of human gene, মানে জিন যে এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হলে তাদের বাচ্চা কাচ্চা আরো ডেভেলপড হবে, কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না, কোয়ালিটি কম্প্রোমাইজ করব না, যার সাথে যাকে মানায়। মানে সমাজে এই জিনিসটা এখনো ওইভাবে আসেনি, মানুষ ভুল উদ্দেশ্যে বিয়ে করে। দেখা যায় যে এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল, তাদের বাচ্চা কাচ্চা যে হবে সেই বাচ্চা কাচ্চা নানা রকম অসুখ হতে পারে, ব্লাড রিলেটেড ডিজিজ হতে পারে, তারপরে নানা রকম জেনেটিক ডিজিজ হতে পারে। কিন্তু আগেই যদি আমরা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে ঠিক করে ফেলতে পারি যে এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে দিলে সমস্যা আছে, দেয়া যাবে না, বরং এই ছেলের সাথে যদি এই মেয়ের বিয়ে দিই তাহলে তাদের বাচ্চা কাচ্চা আরো হেলথি হবে, ঠিক আছে, আরো স্মার্ট হবে, এবং তাদেরকে আরো ভালোভাবে মোরালি এডুকেটেড করা যাবে। জর্জ বার্নার্ড এই কথাটা বলছেন যে আমাদের সমাজের ম্যারেজ সিস্টেমটা এটা যথেষ্ট ত্রুটিপূর্ণ। এই ম্যারেজ সিস্টেমটাকে যদি সায়েন্টিফিক করা যায়, ইফ দ্য ম্যারেজ সিস্টেম ইজ টার্নড ইনটু এ সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, তাহলে কি হবে? তাহলে ভবিষ্যৎ প্রজন্মরা তাদের মধ্যে আরো উন্নত কিছু বৈশিষ্ট্য আমরা নিশ্চিত করতে পারি। এখন এটা কিন্তু যথেষ্ট বিতর্কিত। এই যে সাথে সাথে আপনাদের মধ্যে রিয়াকশন চলে আসলো যে তাহলে কি আমাদের মানবীয় যে ফিলিংস, হিউম্যান ফিলিংস, তার কি কোনো দাম নাই? পুরোটা আমরা কি পুরো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট গিনিপিগ হয়ে যাব? এটা হচ্ছে চিন্তা করার বিষয়। যে জর্জ বার্নার্ড শ তাহলে এই যে হিউম্যান ফিলিংস এর পক্ষে কোনো কথাই বলছেন না।
আমরা ধীরে ধীরে দেখব ঠিক তাই, যে উনি আসলে হিউম্যান ফিলিংস এর ব্যাপারে অতটা গুরুত্ব না দিয়ে এখানে উনি ব্রিডিং হেলথি জেনারেশন এর উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন। জর্জ বার্নার্ড শ বলছেন, উই নিড টু সিলেক্ট ফাদার অ্যান্ড মাদার, উই নিড টু কেয়ারফুলি অ্যান্ড সায়েন্টিফিক্যালি সিলেক্ট দ্য পার্টনার্স। এমনভাবে আমাদের ম্যারেজ সিস্টেমটাকে সায়েন্টিফিক্যালি কন্ট্রোল করতে হবে যাতে ফিউচার জেনারেশন আরো হেলথি হয়, আরো আপগ্রেডেড হয়, এদের মধ্যে যেন আর কোনো সমস্যা না হয়, জেনেটিক প্রবলেম না হয়। এই বিষয়টা জর্জ বার্নার্ড শ উনি এক্সপেক্ট করছেন যে সোশ্যাল যে সিস্টেমটা এটা যথেষ্ট ত্রুটিপূর্ণ। তাহলে গুড ব্রিডিং এ উনি কি বললেন, যে উই নিড টু কন্ট্রোল দ্য পার্টনারিং অফ মেল অ্যান্ড ফিমেল, এবং সায়েন্স শুড ডিসাইড হুইচ ম্যান শুড ম্যারি হুইচ উমেন। এবং কারো যদি ভালো জিন থাকে, এটা সবচেয়ে সমস্যার, সবচেয়ে বিতর্কিত। ইফ আ ম্যান অর ওমেন হ্যাজ গুড জিন, তাহলে তাকে শুধুমাত্র একটা ম্যানের ক্ষেত্রে লিমিটেড করে রাখা সেটা আনফেয়ার। মানে একজন নারীর জন্য একজন পুরুষে যে ডেডিকেটেড থাকবে এটা আসলে আনফেয়ার। বরং যদি পসিবল হয়, দেয়ার শুড বি মাল্টিপল কানেকশন। একজন নারীর জন্য একজন পুরুষ, এটা আসলে আনফেয়ার। অনেক সময় দেখা যায় যে আরো ভালো পসিবিলিটিস, আরো ভালো কম্বিনেশন আমরা পেতে পারি। সেই ক্ষেত্রে সেটাকে পার্সোনালি না নিয়ে সেটাকে মানব জাতির উদ্দেশ্যে একটা স্যাক্রিফাইস হিসেবে সে নিতে পারে, যে আমার জিন আমি মানব জাতির উদ্দেশ্যে স্যাক্রিফাইস করলাম। ওয়ান ম্যান ফর ওয়ান ওমেন অনলি, পার্টনার ফর এভার, এটা জর্জ বার্নার্ড শ বলছেন এটা হচ্ছে জিনের অপচয়। বরং যদি পসিবল হয় সব রকম কম্বিনেশন ট্রাই করা উচিত। এবং এই জায়গায় এসে ঝামেলাটা হলো, তার মানে কি নির্দিষ্ট কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, তাহলে কিন্তু সমাজটা ভেঙে পড়বে। এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ তাকে দুশ্চরিত্র আখ্যা দিতে লাগলো। প্রপার্টি অ্যান্ড ম্যারেজের বেলায় উনি আর কি কি বলছেন? আব্দুল্লাহ আল মামুন দেখতে পাচ্ছেন? মামুন, মামুন Yes, sir. Yes, sir. প্রথম পয়েন্টটা পড়েন তো। According to the playwright, the institution of marriage slows down the evolution of the Superman. Shaw perceives marriage as old-fashioned and far too similar to the acquisition of property. He felt that it prevented many people of different classes and creeds from copulating with one another. Keep in mind, he wrote this in the early 90s when premarital sex was scandalous. পরেরটাও পড়েন। Shaw also hoped to remove property ownership from society. Being a member of the Fabian Society, a socialist group who advocate gradual change from within the British government, Shaw believed that landlords and aristocrats had an unfair advantage over the common man. A socialist model would provide an equal playing field, minimizing class prejudice and broadening the variety of potential mates. ওকে, থ্যাংক ইউ। এখানে উনি কি বলছেন, আমাদের সমাজে এই বিয়ে শাদীর ক্ষেত্রে যেটা মূলত দেখা হয় সেটা হচ্ছে সামাজিক অবস্থান, সোশিও ইকোনমিক পজিশন। দেখা যায় যে যার টাকা পয়সা, যার সম্মান বেশি, তার কিন্তু ওই ম্যারেজ ইন ইন ম্যারেজ তার চাহিদা তত বেশি। বেশিরভাগ কাপল ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ইকোনমিক, আর্থিক দিকটাতে সবচেয়ে বেশি সোশ্যাল চ্যালেঞ্জটা আমরা দেখতে পাই। জর্জ বার্নার্ড শ বলছেন যে কোনো ব্যক্তিগত সম্পদের ধারণা থাকবে না। বিশেষ করে দেখা যায় যে সমাজে যারা ধনী তারা অনেক বেশি ধনী, যারা গরিব তারা অনেক বেশি গরিব, এবং তাদের মধ্যে ডিস্টেন্স বাড়ছে। ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। এবং
এই বড় ডিসক্রিমিনেশনের কারণে কিন্তু আমরা চাইলেই এই এক্সপেরিমেন্টেশনটা অ্যাপ্লাই করতে পারবো না, যে কোনো নারীর সাথে যে কোনো পুরুষের আমরা বিয়ে কিন্তু দিতে পারবো না, ওই জায়গায় একটা বাধা আসবে। জর্জ বার্নার্ড শ বলছেন যদি সবার থেকে সম্পত্তি কেড়ে নিয়ে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, সোশ্যালিজম যেটা সমাজতন্ত্রের কথা, যে কোনো ব্যক্তিগত মালিকানাধীন কোনো আইডিয়া থাকবে না, কোনো সম্পত্তির ধারণা থাকবে না, সবকিছুই সবার, বিশেষ করে যারা অনেক বেশি সম্পদশালী তাদের কাছ থেকে সম্পদটা নিয়ে অন্যদের মধ্যে যদি আমরা সমানভাবে ভাগ করে দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা সোশ্যাল ইকুয়ালিটি, সত্যিকারের সামাজিক সাম্যতা কিন্তু নিশ্চিত করতে পারবো। We will be able to ensure social equality. আমরা যদি সমাজের সবাইকে সমান হিসাবে যদি করতে পারি, সবার মধ্যে যদি সামাজিক সাম্যতা যদি আমরা নিশ্চিত করতে পারি, if we can ensure social equality, তখন কি হবে? তখন কিন্তু আমরা চাইলেই যে কোনো নারীর সাথে যে কোনো পুরুষকে আমরা জয়েন করে দিতে পারি, পার্টনার করে দিতে পারি। এবং একই ক্ষেত্রে উনি বলছেন যে আমাদের যে বিয়ের ধারণা সেটা হচ্ছে পুরাতন আমলের, অবসলিউট আইডিয়া। একজন পুরুষ একজন নারীর সাথে সংসার করছে মানে হচ্ছে এই পুরুষ নারী এদের জন্য এক্সক্লুসিভ, অন্য কেউ তাদের সাথে আর পার্টনারশিপে যেতে পারবে না। কিন্তু জর্জ বার্নার্ড শ বলছেন এটা হচ্ছে জিনের অপচয়, বরং ক্রমাগত আমাদের এই পরীক্ষাটা করা উচিত, বেস্ট পসিবল ওয়ে অফ এক্সপেরিমেন্টেশন। একটু আগে আমরা বললাম না যে সবকিছুই সবার, জর্জ বার্নার্ড শ বললেন যে আমরা যদি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ধারণাটা পরিবর্তন করতে পারি, যে সবকিছুই সবার, এভরিথিং ইজ ফর এভরিওয়ান, তাহলে কিন্তু সবাই সমান। একইভাবে বিয়ের ক্ষেত্রেও যদি দেয়ার শুড বি নো হাজবেন্ড এন্ড ওয়াইফ, যে কোনো নারী যে কোনো পুরুষের সাথে পার্টনারশিপে যেতে পারে যে কোনো সময়, যে কোনো পুরুষ যে কোনো নারীর সাথে, যে কোনো নারী যে কোনো পুরুষের সাথে। এখন এই ধারণাটা ওই সময়ের জন্য এটা ছিল খুবই বিতর্কিত, এবং মূলত এই ধারণার জন্যই কিন্তু সমাজের মানুষজন, বিশেষ করে এই নাটকে ম্যান এন্ড সুপারম্যান নাটকে আমরা দেখতে পাচ্ছি ট্যানারকে বেশিরভাগ মানুষ বলছে ইমোরাল, দুশ্চরিত্র, ক্যারেক্টারলেস। কেন বলছে? কারণ তার এই ধারণা যে কোনো নারী যে কোনো পুরুষের সাথে পার্টনারশিপে যেতে পারে যে কোনো সময়ে, কোনো এক্সক্লুসিভ কোনো বন্ড থাকা উচিত না, বরং the best possible way of partnering with each other, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। মূল উদ্দেশ্য থাকবে কি? মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে to ensure a bright future for human race, মানব জাতির জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা। healthy morally independent generation, এমনও তো হতে পারে যে পরবর্তীতে এমন একজন নারীর জিন পাওয়া গেল যার সাথে ওই পুরুষের জিন প্রয়োগ করে আরো বেটার জেনারেশন প্রোভাইড করা সম্ভব, কপুলেট করা সম্ভব, প্রক্রিয়েট করা সম্ভব, সেই জিনিসটা ওরা দেখবে। আলটিমেটলি ম্যারেজ এই বিষয়টা সমালোচনা করছেন জর্জ বার্নার্ড শ। এটাই উনি বলছেন যে ম্যারেজ ইজ অ্যান ওল্ড ফ্যাশন, খুবই পুরাতন একটা ধারণা, and far too similar to acquisition of property, এটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির মতো। স্বামী পুরুষকে ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করে, স্বামী ও স্ত্রীকে ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করে। যদি এই ম্যারেজ আইডিয়াটা যদি ডিসলভ করে ফেলা যায়, যদি এটাকে বাতিল করে দেওয়া যায়, then many people of different classes will copulate with one another, এবং সেটা যদি সায়েন্টিফিক্যালি নিশ্চিত করা যায় তাহলে কি হবে? এই পার্টনারিংটা হবে হচ্ছে সায়েন্টিফিক, এবং ভবিষ্যৎ যে প্রজন্ম সেটা আরো অ্যাডভান্সড হবে। আলটিমেটলি এই যে লাস্ট লাইনটা যেটা আছে, মিনিমাইজিং ক্লাস প্রেজুডিস, এই যে শ্রেণী সংঘাত, ক্লাস ডিসক্রিমিনেশন এবং শ্রেণী নিয়ে যে কুসংস্কার, প্রেজুডিস, সেটা দূর হবে, and it will broaden the variety of potential mate, এবং সেই ক্ষেত্রে আমরা খুব একদম ফ্লেক্সিবল ওয়েতে
কার পার্টনার কে হবে সেটা আমরা সায়েন্টিফিক্যালি এনশিওর করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। এখন বিষয়টা শুনতে খারাপ লাগছে, তবে যে দিক থেকে জর্জ বার্নার্ড শ কারেক্ট সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা যদি মানব জাতির উন্নয়ন, ইভলিউশনটাকে যদি মাথায় রাখি, এটা একটা ওয়ে, কিন্তু এর সাথে আরো অনেক বিষয় জড়িত আছে যে বিষয়গুলো হয়তো ওইভাবে জর্জ বার্নার্ড শ গুরুত্ব দিতে পারেননি। এই জায়গায় কিছু জর্জ বার্নার্ড শর ধারণায় কিছু ল্যাকিংস, কিছু ডেফিসিয়েন্সি আমরা খুঁজে পাই। There are some deficiencies, lackings. আপনারা যদি পরবর্তীতে, আমি আপনাদের সাথে শেয়ার করব এই ওয়েড ব্র্যাডফোর্ডের যে আর্টিকেল, সেখানে দেখবেন যে এই যে মডেলটা একটা সময় একটা এক্সপেরিমেন্ট হয়েছিল যেটা পরবর্তীতে কাজ করেনি। এই যে নো প্রপার্টি ওনারশিপ, নো ম্যারেজ সিস্টেম, এই জিনিসটা কাজ করেনি। এটা পরবর্তীতে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, সেটা কাজ করেনি। জর্জ বার্নার্ড শ ওনার ইন্টেনশন হয়তো ঠিক আছে, কিন্তু উনি আরো কিছু এই বিষয়ে আরো কিছু সাটল সূক্ষ্ম কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো তিনি হয়তো ইগনোর করে গেছেন। শুধুমাত্র এই সায়েন্টিফিক পার্টনারিং এর মাধ্যমে কিন্তু মানব জাতির উন্নয়ন যে প্রতিষ্ঠা করা সম্ভব, এই জিনিসটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। কারণ একটা সময় আমরা যদি হিউম্যান ফিলিংস বিষয়টাকে যদি একদম অগ্রাহ্য করি, তাহলে কিন্তু এটা একসময় জুলুম হয়ে যাবে, তাই না? যে শুধু সরকার যদি ঠিক করে দেয়, সরকার ঠিক করে দিচ্ছে তার সাথে তার বিয়ে, অন্য কারোর সাথে সে যেতে পারবে না। শুধু তাই না, একটা সময় পরে আফটার 1 ইয়ার দে মাস্ট সেপারেট, 1 বছর পরে তাদের বিচ্ছেদ হবে, তখন তার আবার আরেকজনের সাথে পার্টনারিং হবে। এখন আপনাদের কাছে পার্সোনালি এই আইডিয়াটা কেমন মনে হয়? স্যার এটা খুবই জঘন্য একটা আইডিয়া। আচ্ছা, খুবই জঘন্য, এবং এই জন্যই কিন্তু র্যামসডেন ট্যানারকে বলেছিল ক্যারেক্টারলেস। জি স্যার, একদম স্যার, আমিও সেটাই চিন্তা করতেছি। ব্যাপারটা কেমন না যে এক এক বছর এক একটা পার্টনার, কিন্তু আর এখানে তাহলে কোনো ফিলিংস কাজ করতেছে হ্যাঁ, না, একটা ভালোবাসা, যে ফিলিংস, ইমোশন, এগুলো তো আর থাকবে না। এক্স্যাক্টলি। ওই যে আমরা শুরুতে আলোচনা করলাম না যে একটা ভালো বিষয়, একটা জিনিস যত ভালোই হোক না কেন, বললাম না যে রসগোল্লা যত সুস্বাদু হোক না কেন, আমি যদি সেটা আপনাকে জোর করে খাওয়াই আপনার ইচ্ছার বিরুদ্ধে, যখন আপনার ডিউটি হচ্ছে রসগোল্লাটা খাওয়া, তখন কি আপনার কি অতটা ভালো লাগবে? নো স্যার। ইভেন স্যার তখন দেখা যাবে যে সবাই রোবটে পরিণত হইতেছে, যে তো 1 বছর পর পর পার্টনার চেঞ্জ হচ্ছে, তাহলে যেহেতু ফিলিংস নাই, সো মেশিনের মতো ওরা জাস্ট কাজ করতেছে এবং ওদের লাইফ। এই যে রিলেশনশিপ, হিউম্যান রিলেশনশিপটা তখন হয়ে যাবে হচ্ছে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। এর পেছনে তাহলে কোনো মানবিক কোনো আকর্ষণ থাকবে না, কোনো ফিলিংস থাকবে না। এই জায়গাটা এটা জুলুম হয়ে যাবে। এগেইন ইট উইল বি আ ডমিনেশন। আমরা যদি এই বিষয়টা খেয়াল রাখি, আবারও কিন্তু এটা ইট উইল বি আ ডমিনেশন, মিডিওক্রিটি উইল বি সাবডিউড, এবং এই কারণেই কিন্তু সেটা ব্যর্থ হয়। ওনিডা ক্রিক নামে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, যেখানে একটা গ্রুপ, তারা একটা সমাজ প্রতিষ্ঠা করেছিল, তাদের মধ্যে কোনো সম্পত্তির কোনো ধারণা ছিল না, দেয়ার ওয়াজ নো ম্যারেজ ট্র্যাডিশন, মানে এই জিনিসটাকেই তারা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল। আফটার ফিউ ইয়ার্স এই এক্সপেরিমেন্টটাকে বাতিল ঘোষণা করা হয়, কার্যকরী হয়নি। এটাও জর্জ বার্নার্ড শ যেটা বলছেন, এই এক্সপেরিমেন্টেশনটা টু র্যাডিক্যাল, এবং এটা কিন্তু বেশিরভাগ মানুষ, সমাজের বেশিরভাগ মানুষ তারা নিতে পারবে না। বাট আলটিমেটলি এটা আমাদের ক্লাসের মূল টার্গেট ছিল না। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে দ্য আইডিয়া অফ সুপারম্যান। এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের আমাদের মূল স্লাইডগুলো কি কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইডগুলো কি কি আজকের ক্লাসের? হ্যাঁ, স্লাইড নাম্বার 2, স্লাইড নাম্বার 3, স্লাইড নাম্বার 4,
2, 3, 4. এটা হচ্ছে সুপারম্যান আইডিয়ার জন্য গুরুত্বপূর্ণ। স্লাইড নাম্বার 2, 2 নম্বর স্লাইডেই আমরা পাবো সুপারম্যানের ক্যারেক্টারিস্টিক্স, নেচার, ফিচার, কোয়ালিটিজ অফ আ সুপারম্যান। কি কি কোয়ালিটি থাকলে আমরা তাকে সুপারম্যান বলতে পারি? সুপিরিয়র ইন্টেলেক্ট, cunning and intuition, ability to defy obsolete moral codes, self-defined virtues. বুদ্ধি, চেতনা, অবশ্যই সাধারণ মানুষের থেকে, এভারেজ মানুষের থেকে তার শার্প হবে। He will have ability to defy obsolete moral codes. প্রথাগত যে moral code সেটাকে উনি পারবেন বাতিল করে দিতে, ডিফাই করে দিতে। পুরাতন বাতিল ধারণাগুলোকে তিনি বাদ দিয়ে দিতে পারবেন, তার সেই ক্ষমতাটা থাকবে। সেলফ ডিফাইন্ড ভার্চুস, উনি নিজেই ভালো মন্দ পাপ পুণ্যের সংজ্ঞায়ন করতে পারবেন, উনি অন্যের সংজ্ঞাটাকে ধরে নিয়ে বসে থাকবেন না। তাহলে স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4 এটা হচ্ছে আমাদের মিড টার্ম এবং ভাইভার জন্য ইম্পর্টেন্ট। আর মিড টার্মের জন্য এই যে দ্য রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, এখানে উনি কি বলতে চেয়েছেন সেটা আমরা একটু ধারণা রাখার চেষ্টা করব, শুধু একটু ধারণা রাখার চেষ্টা করব যে এখানে উনি আসলে কি বলতে চেয়েছেন। বিশেষ করে গুড ব্রিডিং, জর্জ বার্নার্ড শ বলছেন যে হিউম্যান ব্রিডিং, এই যে নারী পুরুষের মধ্যে পার্টনারিং, এবং কিভাবে ইফ উই সায়েন্টিফিক্যালি ডিটারমাইন হু শুড ম্যারি হোম, কার সাথে কার বিয়ে যদি আমরা করিয়ে দিই তাহলে তাদের বাচ্চারা আরো বেশি উন্নত হবে, সেটা যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে ডিরেক্ট করে দিতে পারি, সেই বিষয়ে উনি বলেছেন যে আমাদের টার্গেট থাকবে হচ্ছে টু এনশিওর দ্য ফিউচার, ব্রাইট ফিউচার অফ হিউম্যান কাইন্ড, যাতে বাচ্চা কাচ্চা আরো উন্নত হয়, আরো ভালো হয়, আরো হেলথি হয়, মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস যেন হয় এক একজন। এবং প্রপার্টি অ্যান্ড ম্যারেজ, বিবাহ এবং সম্পত্তি সম্পর্কে জর্জ বার্নার্ড শর আইডিয়াটা কি, এই বিষয়ে আপনারা আপনাদের কিছু সমালোচনা প্রেজেন্ট করেছেন। আপনারা আরেকটু বুঝে যে এই বিষয়গুলো কেন আমরা অ্যাপ্লাই করতে পারছি না আমাদের বর্তমান সময়ে, সেই বিষয়টা আপনি নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। যে ইউ উইল ট্রাই টু ডিফেন্ড এগেইনস্ট দ্য আইডিয়া অফ প্রপার্টি অ্যান্ড ম্যারেজ অফ জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শর কিছু কিছু আইডিয়া হচ্ছে আমরা সেটাকে নিতে পারছি না আমাদের সমাজের স্ট্রাকচারে, কেন নিতে পারছি না সেই ব্যাপারে আপনারা আলোচনা করবেন। তাহলে আমরা দুইটা আইডিয়া পেলাম আজকে। আমাদের আজকের লেকচার মূলত দুটো পার্টে হয়েছে। লেকচারের ফার্স্ট পার্টে আমরা সুপারম্যান সম্পর্কে আইডিয়া নিয়েছি, সেকেন্ড পার্টে আমরা জর্জ বার্নার্ড শর যে পলিটিক্যাল হ্যান্ডবুক সেই সম্পর্কে আইডিয়া নিয়েছি, বিশেষ করে তার যে আইডিয়া অ্যাবাউট গুড ব্রিডিং অ্যান্ড প্রপার্টি ম্যারেজ, এই বিষয়ে আমরা একটা সমালোচনা করেছি। আলোচনার চেয়ে আমাদের সমালোচনাটা বেশি হয়েছে। যদিও জর্জ বার্নার্ড শর ইন্টেনশনটা ভালো, কিন্তু ওনার যে প্রসিডিউরটা, উনি যে পদ্ধতিতে পরিবর্তন আনতে চাচ্ছেন সেটা আমাদের কাছে অনেক ফোর্সফুল এবং গ্রহণযোগ্যতা নাই স্যার। আচ্ছা, সেটাই আপনি আপনার পয়েন্ট থেকে ব্যাখ্যা করার চেষ্টা করবেন যে কেন। এই যে উনি বলছেন গুড ব্রিডিং, আমাদেরকে একদম গুড ব্রিডিং নিশ্চিত করতে হবে, যারটার সাথে যারটার বিয়ে হবে না, বরং আমরা পরীক্ষা নিরীক্ষা করে, সায়েন্টিফিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারিত করব যে এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হলে তাদের বাচ্চা কাচ্চা আরো উন্নত হবে, তাদের রোগ বালাই কম হবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, তারা হেলথি হবে, তারা মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস হবে, সব দিক থেকে তারা উন্নত হবে, মানে তাদের বাচ্চারা আরো উন্নত হবে, আরো উন্নত হবে। এবং একজন নারী একজন পুরুষ তাদের জন্য নির্ধারিত না রেখে বরং আমরা একটা নির্দিষ্ট সময় পর পর আমরা পার্টনারিং চেঞ্জ করে দেব। এমনও তো হতে পারে যে এই নারীর সাথে অন্য আরেকজন পুরুষ যদি
তাদেরকে আমরা পার্টনার করে দিতে পারি, তাদের বাচ্চা কাচ্চা আরো উন্নত হতে পারে। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম যেন হেলথি হয়, আরো আপগ্রেডেড হয়। কিন্তু একটা জিনিস, একটা বিষয় জর্জ বার্নার্ড শ খুব বড় একটা ভুল করছেন, ওই জায়গাটা উনি ইগনোর করে যাচ্ছেন, সেটা হচ্ছে ফিলিংস। যদি আমরা এইভাবে পুরো সায়েন্টিফিক অ্যান্ড লজিক্যাল ওয়েতে যদি হিউম্যান রিলেশনশিপকে বিবেচনা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বেশিরভাগ সময় দেখবে তাদের মধ্যে কোনো আবেগ, অনুভূতি, মায়া দয়া থাকবে না। এমনও তো হতে পারে যে দে আর মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস ঠিকই, কিন্তু তারা এক একজন সাইকোপ্যাথে পরিণত হয়েছে। উইদাউট ফিলিংস it is very likely that that person will turn into a monster. সে সাইকোপ্যাথ কিলারে পরিণত হতে পারে, কারণ সে তো কোন রকম আবেগ অনুভূতি বর্জিত একটা পরিবেশে বড় হচ্ছে। এই জায়গায় একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে, যে উনি ভবিষ্যৎ প্রজন্মকে উনি আরো উন্নত করে যাচ্ছেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে ওই যে হিউম্যানিটি, ফিলিংস, সেই জিনিসটা হয়তো ওইভাবে গ্রো করার সুযোগই পাবে না, পরিবেশটা ওইভাবে দেয়া হচ্ছে না। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম, there is very thin chance maybe একজন এঞ্জেল অ্যান্ড মনস্টার, খুব এই দুজনের মধ্যে পার্থক্য আসলে খুব সূক্ষ্ম। আমাদের মানবিকতা, হিউম্যান ফিলিংস, হিউম্যানিটি, এটাই কিন্তু নির্ধারণ করে যে হু ইজ অ্যাঞ্জেল অ্যান্ড হু ইজ মনস্টার। এখন ভবিষ্যৎ প্রজন্মকে তারা কি মানুষ হবে নাকি দানব হবে, এটা নির্ধারণ করছে তারা কি পরিবেশে বড় হচ্ছে তার উপরে। একটা কনসিস্টেন্ট হেলথি ফ্যামিলি যদি আমরা এনশিওর না করতে পারি, তাহলে কিন্তু it is very likely that future generation will be turned into a destructive race. তারা ধ্বংসাত্মক একটা জাতিতে পরিণত হতে পারে। They will be genius, but they will be destructive. এই বিষয়গুলো আপনারা আপনাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে পারেন। There are some gaps in George Bernard Shaw's theories regarding property and marriage, বিশেষ করে ম্যারেজ। কিছু কিছু জিনিস হয়তো উনি একটু স্কিপ করে গেছেন। আপনারা এই স্লাইডটা ভালো করে স্টাডি করেন। যদি কোনো রকম কনফিউশন হয়, যদি আরো কোনো প্রশ্ন থাকে, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারবেন। এখনো জিজ্ঞেস করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস শেষ করে দিব। আবার আগামী ক্লাস, আমাদের রেগুলার ক্লাস যেটা মানডে ওয়েডনেসডে দেখা হবে ইনশাআল্লাহ। কেউ কিছু বলতে চাচ্ছেন? কেউ কিছু যদি বলতে চান, কিছু শেয়ার করতে চান, বলতে পারেন। ওকে সবাই, থ্যাংক ইউ ফর জয়নিং, আজকে আসার জন্য কষ্ট করে। নেক্সট ক্লাসে দেখা হবে সময় মতো। টেক কেয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। থ্যাংক ইউ। টেক কেয়ার, ভালো থাকবেন।